দেখতে পাচ্ছেন কি একটু বলবেন, রিয়াকশন দিলেও বোঝা যাবে। দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমরা হচ্ছে আপনারা তো মনে হয় কিছু ক্লাস করে ফেলেছেন অলরেডি। কি কি নিয়ে ক্লাস করেছেন একটু কেউ যে কোনো একজন একটু বলবেন? হ্যাঁ কিউএসএল আমরা ক্লাস করেছি, হচ্ছে নিয়ম কানুন গুলি জেনেছি। তারপর হচ্ছে আমাদের এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের মানে কিভাবে লাইসেন্স পেতে পারি আমরা। দেন জি। তারপর হচ্ছে লাইসেন্সটা হচ্ছে আমাদের কতদিন পর রিনিউ করতে হবে। আমরা হুম। হচ্ছে কি কি ইঞ্জিনিয়ার হচ্ছে কিভাবে আমরা ইউজ করতে পারি, কিছু হচ্ছে মডিউল দেখানো হয়েছিল, এগুলি আমরা এখান থেকে পেয়েছি। তারপরে জি। হচ্ছে আমাদের আরেকটা কিউএসএল এর সাথে কিভাবে সম্পর্ক মানে রাখতে হবে, বা জি। কিভাবে দেশের পর্যায়ে এবং দেশের বাইরের পর্যায়ে আমরা যোগাযোগ করতে পারি। আর মূলত আমরা হচ্ছে কেন এমএসআর হব, আর এমএসআর হওয়ার জন্য জি। আমি কিভাবে এমএসআর হচ্ছে ওই নিয়ম শৃঙ্খলা বা হচ্ছে তার হচ্ছে মানে শৃঙ্খলা থাকতে হয়, এবং হচ্ছে কি কি কাজে আমি এমএসআর রেডিও ইউজ করতে পারবো, এগুলো হুম। নিয়ে আলোচনা হয়েছিল। জি, ধন্যবাদ। ধন্যবাদ অবাক আপনাকে। অবাক আপনি হ্যান্ডটা নামায় নিতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। তো আজকে আমরা ক্লাস করব হচ্ছে মডুলেশন নিয়ে। তো প্রথম দিকে একটু হয়তো বুঝতে অসুবিধা হবে। আমি আপনাদেরকে সময় দেব, প্রতি একটা দুইটা স্লাইডের পরে সময় দেব। কোনো প্রশ্ন থাকলে তখন করবেন। একটু ফাস্ট আগাবো আমরা, কারণ আজকে অলরেডি শুনেছেন দুইটা ক্লাসের জিনিস একটা ক্লাসে আমার কভার করতে হবে, এবং পুরাটাই টেকনিক্যাল। তো আপনাদের মধ্যে এইখানে টেকনিক্যাল হলেও আসলে জিনিসগুলো আমি খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে বলবো, এক্সাম্পল দিব। জিনিসটা বোঝার চেষ্টা করবেন, প্রশ্নে কি কি থাকতে পারে সেটাও আমি বলে দেব, সেই ব্যাপারগুলো একটু নোট রাখবেন। আর ভিডিও তো পরে মনে হয় শেয়ার করা হবেই আপনাদের সাথে। আর প্রয়োজনে আগের ক্লাসের মানে 1 নাম্বার ব্যাচের যে ডিটেল করে যে দুইটা ক্লাস হয়েছে সেটার ভিডিও আপনারা দেখে নিতে পারবেন পরবর্তীতে। তো মডুলেশন হচ্ছে যে আমরা যখন রেডিওর মাধ্যমে কথাটা পাঠাই, তো একটা এক্সাম্পল হচ্ছে যে ধরেন আপনি আহ, একটা কথা ঢাকা থেকে বললেন, এই কথা আপনার মুখের কথা তো আসলে খুব বেশি হলে 10-12 হাত দূর পর্যন্ত শোনা যাবে, তারপরে তো আর শোনা যাবে না, তাই না? তখন আমরা কি করি? আহ টেলিফোনের উদাহরণ না দিই, মনে করেন আমরা ওটা একটা চিঠি লিখে ফেলি, একটা কাগজে লিখে ফেলি। কাগজে লিখে ফেলে তারপর আমরা ওইটা একটা খামের মধ্যে ঢুকায় পোস্ট করে দিই। এই চিঠিটা ধরা যাক আপনি চিটাগাংয়ে বসে কিংবা আহ থাইল্যান্ডে বসে আপনি চিঠিটা পেলেন। চিঠিটা খুলে আপনি যখন চিঠিটা পড়ছেন আবার কিন্তু সেম মেসেজটাই পেলেন, তাই তো? তাহলে আমরা কি করলাম, আমাদের মুখের ভাষাটা, মুখের কথাটা আমরা অন্য একটা মাধ্যমের মাধ্যমে একটা খামের মধ্যে করে পাঠিয়ে দিলাম, তাই তো ব্যাপারটা? সেম জিনিস হতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ রেকর্ড করে পাঠিয়ে দিলেন, দূরে চলে গেল। তো সেই জন্য আমার যেটা লাগবে একটা খাম লাগবে যেটাতে করে আমি কথাটা পাঠাবো আমার। তো রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা বলি মডুলেশন। তো মডুলেশনে যেটা হয় যে আমরা নর্মালি যেই এএম রেডিও ইউজ করি, অ্যামপ্লিটিউড মডুলেশন। এএম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এএম রেডিও হচ্ছে যে আমরা আগে যে 3 ব্যান্ডের রেডিও ব্যবহার করতাম কিংবা মিডিয়াম ওয়েভ রেডিও ব্যবহার করতাম, মনে আছে কিনা আপনাদের, কিংবা দেখেছেন কিনা আমি ঠিক শিওর না, বাট এরকম একটা রেডিও ছিল, এখন আর দেখা যায় না। আহ, তো সেগুলোতে কিন্তু এই এএম রেডিওতে আমরা দূর দূরান্তের কথা, ইভেন হচ্ছে শুধু ঢাকা না, আমরা দেখা যেত রাতের বেলা বিবিসি, ভয়েস অফ আমেরিকা কিংবা আকাশবাণী কলকাতা, অথবা এরকম আরো অনেক রেডিও বেইজিং, এইসব আমরা শুনতে পেতাম। তো সেই রেডিও স্টেশন গুলা অ্যামপ্লিটিউড মডুলেশন ইউজ করে। তো এএম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। আর আমরা এফএম রেডিও যেটাকে বলি, যে আমরা 88 থেকে 108 মেগাহার্টজে যে যে রেডিও ফুর্তি, তারপরে রেডিও টুডে, যেগুলো আমরা শুনি আমাদের মোবাইল ফোন দিয়ে ইদানিং। তো এই এফএম রেডিও গুলো হচ্ছে, কিংবা গাড়ির রেডিওতে আমরা যখন শুনি, তো এই এফএম রেডিওটা, এটাকে বলে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এফএম রেডিও সাধারণত লোকাল কাজে ব্যবহার হয়, এটা দূরে এটার সিগন্যাল যায় না। সেটার অনেকগুলি কারণ আছে, আসলে কারণটা আহ, এরকম না, মানে এটা একটা ভুল ধারণা যে এএম মানেই ফ্রিকোয়েন্সি কম আর এফএম মানেই ফ্রিকোয়েন্সি বেশি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ব্যাপারটা ঠিক এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনার মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি এই দুইটার কোনো সম্পর্ক নাই, কিন্তু আহ, যেহেতু আমাদের
ছোট ফ্রিকোয়েন্সি গুলো, নিচের দিকের ফ্রিকোয়েন্সি দূরে যায়, এটা আমরা আমাদের ক্লাসের শেষের অংশের দিকে পাবো আজকে আমরা। তো এই যে এই ফ্রিকোয়েন্সিটাকে এইচএফ ফ্রিকোয়েন্সি বলে, হাই ফ্রিকোয়েন্সি। 3000 থেকে 30,000 কিলোহার্টজকে হাই ফ্রিকোয়েন্সি বলে, মানে 30 মেগাহার্টজ পর্যন্ত। বাট এএম রেডিওতে এটা 26 মেগাহার্টজ পর্যন্ত দেয়া থাকে। 26-এর পরে এটা চলে যায় কমিউনিকেশনের জন্য, 27, 28, 29, 30 এগুলো কমিউনিকেশনের জন্য ইউজ হয়। এগুলো আমরা পরে দেখবো। তো এএম রেডিও আর এফএম রেডিও, এখান থেকে প্রশ্ন থাকতে পারে এএম রেডিওতে কি মডুলেশন ব্যবহার করা হয়। উত্তরটা হবে অ্যামপ্লিটিউড মডুলেশন। আর এফএম রেডিওতে কি মডুলেশন ইউজ করা হয়, উত্তরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আমার এখানে লেখা উচিত ছিল, আমার খেয়াল ছিল না। তো এখন আমরা যদি ব্যাপারটা আসলে আমরা পরে যখন আমরা ক্লাসের শেষের দিকে আমরা যখন ফ্রিকোয়েন্সি দেখব তখন বুঝবো যে এই উপরের দিকের ফ্রিকোয়েন্সি গুলা যে 100 মেগাহার্টজ, যেটা ভিএইচএফ ব্যান্ডে, 30 মেগাহার্টজের উপর হলেই ভিএইচএফ। তো এই ফ্রিকোয়েন্সি গুলা আসলে আমার আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যায়। তো এটা শুধুমাত্র আমার লোকাল কমিউনিকেশনের জন্য ইউজ হয়, যার জন্য আপনি দেখবেন যে আপনি এফএম রেডিওতে কিন্তু কখনো অন্য দেশের চ্যানেল শুনতে পাবেন না, কিন্তু সব দেশেই আছে এফএম রেডিও। এটা মূলত 40 থেকে 80 কিলোমিটারের স্টেশনের, রেডিও স্টেশনের 40 থেকে 80 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। তো যেহেতু ডিস্টেন্সটা শর্ট, সেই জন্য ফ্রিকোয়েন্সি মডুলেশন ব্যবহার করলে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাই, সব থেকে সুন্দর সাউন্ড পাই। এফএম এর এই ফ্রিকোয়েন্সি মডুলেশনের সাউন্ড খুব ক্লিয়ার এবং গান বাজনা অনেক সুন্দর আসে। কিন্তু এএম রেডিওর সাউন্ড অত সুন্দর না, কারণ এটা অ্যাটমসফেরিক নয়েজ থাকে, আপনার ঝড় বৃষ্টি কোথাও হলে মাঝখানে সেটার জন্য শব্দ হয়। তো যেহেতু এম রেডিও অনেক দূরে যেতে হয়, যেমন হয়তো ঢাকার স্টেশন, এইটা হয়তো কুড়িগ্রাম থেকে কেউ শুনছে রেডিওতে, সেই জন্য এফএম দিয়ে সেইটা পাঠালে এবং সিগন্যালটা একদমই নষ্ট হয়ে যাবে, যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক কিছুর জন্য ডিস্টারবেন্স তৈরি হয়। তো সেই জন্য এই ফ্রিকোয়েন্সি গুলো এএম মডুলেশন করা হয়। তো এটা আপনাদের আপাতত লাগবে না, আপনারা শুধু মনে রাখেন এএম মানে অ্যামপ্লিটিউড মডুলেশন, এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এখন আমি টেকনিক্যালি একটু জিনিস দেখাবো, এইটা হয়তো পরীক্ষাতে আপনাদের ওইভাবে লাগবে না, কিন্তু আমরা চাই আমাদের এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য, এবং আমিও আসলে শুধু ওই আপনাদেরকে 200 প্রশ্ন কিংবা 300 প্রশ্ন মুখস্থ করাতে আসি নাই। আমি সময় দিচ্ছি যেন আপনাদের নলেজটা হয়, বেসিক আইডিয়াটা হয়, সো দ্যাট আপনার প্রশ্ন যদি কোনো কারণে ঘুরিয়েও দেয় কিংবা একটু চেঞ্জ করে কিছু প্রশ্ন দেয়, সেগুলোর উত্তরও আপনারা দিতে পারেন। আর নলেজ তো সবসময় কাজে লাগে, পরে লাইসেন্স পেলে দেখবেন যে এই জিনিসগুলো বুঝতে তখন অনেক সুবিধা হবে। তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো একদম নিচে যেই দাগটা দেখছেন, একটা ফ্রিকোয়েন্সিকে এইভাবে আসলে আমরা যদি একটা অসিলোস্কোপ দিয়ে দেখি তাহলে এইভাবে দেখতে পাবো। এই টাইমটা খুব কম, মানে সেকেন্ডে ধরেন এরকম একটা যদি 30 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি হয় কিংবা লেটস সে 1 মেগাহার্টজ, এটা যদি 1 মেগাহার্টজের একটা ফ্রিকোয়েন্সি হয় তাহলে 1 সেকেন্ডে এরকম 1 মিলিয়ন বার এটা উঠবে নামবে। হ্যাঁ, তো মানে 10 লক্ষ বার উঠবে নামবে, তাহলে বুঝছেন যে এই সময়কালটা কত কম। তো এইটাকে আমরা যখন স্পেশাল ইকুইপমেন্ট দিয়ে দেখি তখন এইভাবে দেখা যায়। তো ফ্রিকোয়েন্সিকে এইভাবেই সবসময় আঁকা হয় যে ফ্রিকোয়েন্সির নিয়মই হচ্ছে মাঝখানে জিরো থাকে। ফ্রিকোয়েন্সিটা এসি কারেন্ট যেভাবে কাজ করে, ফ্রিকোয়েন্সিটা একবার উপরের দিকে উঠবে এবং তারপরে নামবে, আবার উঠবে। তো এই যে এই একটা পিক থেকে মানে প্লাস থেকে মাইনাস পর্যন্ত এই অংশটাকে বলে অ্যামপ্লিটিউড। তো আপনারা দেখেন যে আমরা এইটাকে মনে করেন ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ, এইটা আমাদের খাম, চিঠির খাম। এইটার মধ্যে আমরা আমাদের ভয়েস, এইটা ধরেন ভয়েস, এই ব্লু কালারের যেই ফ্রিকোয়েন্সিটা আমাদের ভয়েসও কিন্তু ফ্রিকোয়েন্সি, এটা রেডিও ফ্রিকোয়েন্সি, নিচেরটা আমাদের ভয়েসটা অডিও ফ্রিকোয়েন্সি, বাট দুইটাই ফ্রিকোয়েন্সি। তো এই অডিও ফ্রিকোয়েন্সিটাকে যখন আমি ইলেকট্রনিক ভাবে রেডিওর মধ্যে নিব, সেটাও একটা রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি হবে। যে ধরা যাক এটা 3 কিলোহার্টজ, তো 3 কিলোহার্টজ যেহেতু, সেহেতু এটা একটু বড় বড় হবে, কারণ সেকেন্ডে এটা মাত্র 3000 বার উঠবে নামবে। আর নিচেরটা যদি 1 মেগাহার্টজ হয় তাহলে সেকেন্ডে এটা 1 মিলিয়ন বার উঠবে নামবে। তো এই 3 কিলোহার্টজের সিগন্যাল বেশি দূর যাবে না, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা অনেক দূর যাবে। তো আমরা এই দুইটাকে যখন সুপার ইম্পোজ বলি, যে এই দুইটাকে যখন সার্কিটের মাধ্যমে আমরা এক জায়গায় করব, তখন হবে কি, আপনি উপরের এই যে লাল রঙের এইটা একটু দেখেন, যে আমার যেই জায়গাগুলোতে একটু আগে বললাম যে গ্যাপ বেশি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কমে গেছে,
আর ঘন হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। তাহলে এই দুইটা দেখেন যে আমার যখন পজিটিভ থাকছে আমার অডিও সিগন্যালটা, তখন ফ্রিকোয়েন্সিটা অনেক ঘন, তার মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। তো ধরা যাক এটা যদি 1 মেগাহার্টজের সিগন্যাল হয়, তাহলে এটা হয়তো 1.03 মেগাহার্টজ হয়েছে। আবার যখন আমার ভয়েসটা যখন নিচের দিকে মাইনাসে, তখন কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে ধরেন 3 কিলোহার্টজ কমে গেছে কিংবা 10 কিলোহার্টজ কমে গেছে। তো এই যে এই ফ্রিকোয়েন্সিটা যেটা আমার এই রেডিও ফ্রিকোয়েন্সি এবং আমার ভয়েস ফ্রিকোয়েন্সি, এই দুইটাকে মিক্স করে আমি যখন বাতাসে ছেড়ে দিলাম, তখন এইরকম একটা ফ্রিকোয়েন্সি হবে। তো যেহেতু আমার ভয়েসের সাথে আমি ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করছি, সেই জন্য এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে যে ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি চেঞ্জ হয়? ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ভয়েসের সাথে সাথে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। কিন্তু দেখেন হাইটটা কিন্তু সেম আছে, মানে ওর যে পাওয়ার, আমি যদি 100 ওয়াটে ট্রান্সমিট করি, এটা 100 ওয়াটেই যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম বেশি হবে। অপর প্রান্তে যখন আমরা আবার এটা রিসিভ করব, এই ফ্রিকোয়েন্সির আপ ডাউন থেকে আবার আমরা এই ভয়েস সিগন্যালটা বের করে নিতে পারবো। ঠিক আছে? এরপরে আমরা আসবো অ্যামপ্লিটিউড মডুলেশনে, কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু হাত তুলবেন। কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, জি, মোহাম্মদ আলী জিন্না বলেন। মাইক্রোফোন আনমিউট করে বলেন। হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্য বেশ পুরনো, মানে আমি রেডিও নিয়ে টুকটাক নলেজ গেইন করার সময় থেকে ছিল। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, মানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে এফএম রেডিওতে কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেট করে একটা নির্দিষ্ট রেডিও স্টেশন শুনি। এই জায়গাটা আমার একটু ইয়া ছিল যে আমরা তো আলটিমেটলি যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা তো পরিবর্তিত একটা, অর্থাৎ জি 88 হলে সেটা তো 88 কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। জি, আপনি তো বুঝছি আমি আপনার জি প্রশ্নটা। জি আপনি যখন রেডিওতে 88 যখন সেট করছেন, আপনি 82-তে চলে গেলে আর পাবেন না, কিন্তু আপনি 88.1-এ গেলেও দেখবেন সাউন্ডটা পাবেন। হ্যাঁ, একটু ডিস্টর্টেড হবে, বাট পাবেন। এখানে ব্যান্ডউইথ বলে একটা জিনিস আছে। রিসিভারে যখন আমরা 88 ফিক্স করছি, তখন আমরা ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি সেট করছি, এই ব্রাউন কালারের যে ফ্রিকোয়েন্সিটা সেইটা। কিন্তু যেই রিসিভারের একটা ব্যান্ডউইথ থাকে, যে রিসিভার শুধু 88 না, ও একটা বড় অংশ হয়তো 12 কিলোহার্টজ কিংবা 200 কিলোহার্টজ, এটা আমার আজকের ক্লাসের সেকেন্ড পার্টে আসবে। তো সেই ব্যান্ডউইথটা পুরাটাই সে দেখতে পায়। তো এই প্লাস মাইনাসটা সে যোগ করে আপনাকে হচ্ছে সিগন্যালটা আসে, এবং সিগন্যালটা এত, মানে 3 কিলোহার্টজ যখন আপনি কম বেশি করবেন, সেটা 88 মেগাহার্টজের সাথে 3 কিলোহার্টজ হতে 0.0003, সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জটা এত কম যে এটা যদি আপনার রেডিওর মিটারে দিত, এটা ইউজারদের জন্য খুব ঝামেলা হতো। সেই জন্য ওটা 88 রাখে, সার্কিটে ওই 0.003 কম বেশিটা ও মার্ক করে নেয় এবং সেখান থেকে অডিও সিগন্যালটা বের করে। আশা করি বুঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে কারো? জি, ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে খেয়াল করেন, আগে ফ্রিকোয়েন্সি মডুলেশনটাতে যেটা দেখলাম, যে আমি বলেছিলাম যে এই ক্যারিয়ারের টপ থেকে বটম পর্যন্ত এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এখানে দেখেন আমার আউটপুট যেটা রেড কালারটা, সেটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, যা ছিল সেম আছে, কোথাও চেঞ্জ নাই, সমানভাবে। কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, অ্যামপ্লিটিউড ফিক্স থাকে। এখন অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা হয় সেম জিনিসটা, যে এইটা যদি আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হয়, আর এইটা যদি উপরেরটা যদি আমার অডিও ফ্রিকোয়েন্সি হয়, ধরা যাক এটা 3 কিলোহার্টজের একটা অডিও ফ্রিকোয়েন্সি, আর এইটা আমার 1 মেগাহার্টজের একটা ক্যারিয়ার, এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। এটা অ্যামপ্লিটিউড মডুলেশন যখন আমরা করব, আপনি দেখেন ফ্রিকোয়েন্সিটা সেম আছে, কিন্তু এইটার অ্যামপ্লিটিউড, মানে এটা কতটুকু পাওয়ার বাড়বে, এই পাওয়ারটা কম বেশি হতে থাকে। তো এখানে প্রশ্ন থাকতে পারে যে অ্যামপ্লিটিউড মডুলেশনে কি চেঞ্জ হয়? অ্যামপ্লিটিউড মডুলেশনে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি সেম থাকে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে? আচ্ছা, খুব সিম্পল জিনিস। ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউড মডুলেশনে আমার কথার সাথে সাথে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। এখন
আমরা রেডিও স্টেশনে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন ইউজ করি এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজ করি, কিন্তু আমরা যখন রেডিওতে কথা বলবো তখন আমরা এএম দিয়ে কথা বলবো না, কেননা এএম হচ্ছে খুবই পাওয়ার হাংরি একটা জিনিস, এফএমও পাওয়ার হাংরি একটা জিনিস। তো আমরা এফএম ব্যবহার করি, আমাদের ছোট যে ওয়াকিটকি আছে সেগুলোতে আমরা এফএম ব্যবহার করি। কারণ হচ্ছে ওয়াকিটকিও আমার ওই রেডিও স্টেশনের মতো 40-50 কিলোমিটারের বেশি আমরা কাজ করে না এবং করার দরকারও নাই। সেই জন্য ভিএইচএফ কিংবা ইউএইচএফ ফ্রিকোয়েন্সিতে যখন আমরা ওয়াকিটকি কিংবা ছোট বেজ রেডিও ইউজ করি তখন আমরা এফএম ইউজ করি, কারণ যেহেতু ডিস্টেন্স কম আমার সেইটার সুবিধাটা নিয়ে আমি সর্বোচ্চ ব্যবহার করি যে আমার সাউন্ড ভালো আসা লাগবে। এফএম এ সাউন্ড সবসময় ভালো, এএম এ সাউন্ড খারাপ, কারণ কোনো কারণে যদি এই পাওয়ারটা দেখেন, এই পাওয়ারের উঠানামাতেই কিন্তু আসলে আপনার অডিও সিগন্যাল, তো কোনো কারণে যদি সিগন্যাল লস হয়, বেশি দূরে চলে যায়, তখন কিন্তু আপনার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, ভয়েস ডিস্টর্টেড হয়ে যাবে। যার জন্য এম রেডিওতে যখন আমরা শুনি দেখবেন ছ্যাট 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 ঘর 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 শব্দ হতে থাকে, মাঝে মাঝে সাউন্ড নাই হয়ে যায়। তো সেই জন্য আমরা শুধুমাত্র দূরের কমিউনিকেশনের জন্য এএম ব্যবহার করি। বাট এএম এর সমস্যা হচ্ছে এফএম এম দুইটার ক্ষেত্রেই, যে এই দুইটা শুধুমাত্র রেডিও স্টেশনে ব্যবহার করা হয়, কারণ এগুলো প্রচুর পাওয়ার হাংরি। যে ধরেন একটা ভয়েস অফ আমেরিকার স্টেশন কিংবা রেডিও বেইজিং কিংবা ঢাকা বেতার, তারা হয়তো 5 মেগাওয়াটে ট্রান্সমিট করছে, 5 লক্ষ ওয়াটে ট্রান্সমিট করছে। তো 5 মেগাওয়াটে তো আসলে আমাদের বাসার যেই আমরা হ্যাম রেডিও গুলা ইউজ করি লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য, আমরা খুব বেশি হলে 100 ওয়াট ইউজ করি কিংবা হয়তো 1000 ওয়াট ইউজ করি। তো আমাদের পক্ষে তো আর মেগাওয়াট স্টেশন করে এরকম মানে কয়েক মাইল লম্বা অ্যান্টেনা দিয়ে এরকম সাভারের মতো এরকম বড় সবাই তো স্টেশন করা সম্ভব না। কাজেই রেডিও স্টেশন মানে কমিউনিকেশনের জন্য যেটা করা হয়েছে যে সিঙ্গেল সাইড ব্যান্ড বলে একটা মডুলেশন ইউজ করা হয়। তো সিঙ্গেল সাইড ব্যান্ডটা আসলে এএম এরই একটা অংশ। তো এএম আমরা যেটা দেখলাম যে এখানে দেখেন যে একটা জিনিস খেয়াল করেন যে আমার সিগন্যালের দুই সাইডেই আমার কিন্তু ডেটাটা আছে, মানে আমার ভয়েস এখানেও আছে, আবার ভয়েস আমার নিচেও আছে, মিরর অবস্থায় আছে, তাই তো? এখন আমার সেম জিনিস আমি দুইবার পাঠাচ্ছি, তাতে আমার পাওয়ার ডাবল খরচ হচ্ছে। তো সেই জন্য যেটা রিসার্চাররা করেছে যে আচ্ছা, তার আগে ওইটাতে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে আরেকবার, এই যে নিচেরটা হচ্ছে এফএম, উপরেরটা হচ্ছে এএম, মাঝখানে হচ্ছে যে এই যে অডিও সিগন্যাল। তো এটা একটা উদাহরণ যে অডিও সিগন্যাল এএম টা কেমন হবে, এএমটা এরকম হবে দেখতে লালটা, আর এফএমটা এরকম হবে দেখতে, একদমই থাকবে হচ্ছে না সরি, এটা হচ্ছে ক্যারিয়ার, এইটারই ছবি এটা, সরি আমি ভুল বলেছি, এইটা ক্যারিয়ার। তো এএম এ এই ক্যারিয়ারটা যখন মডুলেট হবে এইরকম একটা জিনিস দাঁড়াবে। আপনি যত ওয়াট বাড়াবেন এই মাঝখানের গ্যাপটা বাড়তে থাকবে, মানে এটা আরো মোটা হবে। আগের ছবিটা দেখেন, আগের ছবিটাতে এই গ্যাপগুলো কম ছিল, সিগন্যালটা সেম ছিল, আপনি যত ওয়াট বাড়াবেন মাঝখানের এই গ্যাপ বড় হতে থাকবে, মানে অনেক পাওয়ারফুল সিগন্যাল যাবে, কিন্তু সিগন্যালের মাথাতে আপনার কথাটা থাকবে, সাউন্ডটা থাকবে, যেটা আমি পাঠাচ্ছি, ডেটাটা থাকবে। তো এই জিনিসটা যখন রেডিও স্টেশনের জন্য ঠিক আছে, কিন্তু কমিউনিকেশনের জন্য এত পাওয়ার হাংরি জিনিস আমি ইউজ করতে পারবো না। তার ফলে যেটা হয়েছে যে রিসার্চাররা বের করেছে যে আমার তো এই লাল যে জিনিসটা দেখছেন এখানে কথা আমার উপরেও আছে নিচেও আছে, আমার তো শুধু শুধু নিচের কথাটা দরকার নাই। তো তখন আমি যদি একটা অংশ কেটে ফেলি, মাঝখান থেকে যদি কেটে ফেলি, তাহলে এইরকম একটা জিনিস দাঁড়াবে, তাই তো? মানে সেম জিনিস যদি আমি দুইটা নিতাম, মানে এটা হচ্ছে এইটারই যদি আমি হাফ নিই, তাহলে দেখেন এই জিনিসটা আসবে, মানে আমি একদম সেন্টার থেকে কেটে দিলাম। তাহলে কি হচ্ছে যে আমার এই ক্ষেত্রে আমার সিগন্যাল কিন্তু এখনো আছে, আমার কথাটা এখনো আছে, বাট একটা সাইডে আছে, আর ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট কেটে নিছি বলে এরকম দেখাচ্ছে, এইগুলো এখানেই শেষ হবে ফ্রিকোয়েন্সির মাথাগুলো। তো তাতে হবে কি যে আমি হাফ অফ দ্য পাওয়ার সেভ করে ফেললাম। মানে একটু আগে এইটা পাঠাতে যদি আমার 500 ওয়াট লাগতো এই সিগন্যালটা পাঠাতে, এই সিগন্যালটা পাঠাতে আমার 250 ওয়াট লাগবে, কারণ আমি অলরেডি ক্যারিয়ারের অর্ধেক নাই করে দিয়েছি। কিন্তু ডাটা কিন্তু আমার আছে,
ডাটাও আছে, আমার ক্যারিয়ার সিগন্যালও আছে। তো একদম শুরুর দিকে এএম ছিল, এইটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। সিঙ্গেল সাইড ব্যান্ড, সেটার উপর আমরা ইউ বলি, যে আপার। সিঙ্গেল সাইড ব্যান্ডের দুইটা অংশ হয়, আমি আপারের অংশটাও নিতে পারি, লোয়ারটাও নিতে পারি। তো এটাকে বলি সিঙ্গেল সাইড ব্যান্ড এর আপার সাইড ব্যান্ড। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা আমি পরে আসছি। তো প্রশ্ন এরকম আসতে পারে যে এসএসবি কোন মডুলেশন দিয়ে, নিচে থাকতে পারে এএম, এফএম, এফএসকে, এরকম অনেক কিছু থাকতে পারে। তো এই সিঙ্গেল সাইড ব্যান্ড কিন্তু আসলে এএম এরই একটা অংশ, এটা খেয়াল রাখবেন। অ্যামপ্লিটিউড মডুলেশনেরই আমার অর্ধেক। এর পরে যেটা করা হচ্ছে খেয়াল করেন, আমার কিন্তু লাগবে শুধু এই ভয়েসটা, এই ডাটাটা। আমার কিন্তু এই এত বড় বড় গ্যাপ দরকার নাই, যেটা বলেছিলাম পাওয়ার যত বাড়াবেন এই গ্যাপগুলো তত বড় হবে। তো এরপরে ইলেকট্রনিক্যালি আমরা যেটা করি, যে আমার শুধু, গতদিন আসলে আমি এটা দেখিয়েছিলাম, আহ, আমি যদি কাট করি, আমি যদি শুধু এইটুকুকে নিই, যে আমি গ্যাপ গুলা যদি কমিয়ে দিই, এই গ্যাপ তো আমার দরকার নাই। হ্যাঁ, তাহলে আমি যদি এরকম করে একটু কেটে নিই, কাটলে আসলে যেটা হবে, যে আমি কেটেই রেখেছি, কাটলে এরকম একটা সিগন্যাল হবে, যে আমার ঠিক যতটুকু না হলেই না, আমি ঠিক ততটুকু নিব, এই 3 কিলোহার্টজের মতো আমি ব্যান্ডউইথ নিব। এটার মধ্যে কিন্তু ক্যারিয়ার আমার আছে। হ্যাঁ, 1 মেগাহার্টজ কিংবা 100 মেগাহার্টজ যেটাই আমার ক্যারিয়ার ছিল, ক্যারিয়ারও আছে, কিন্তু ক্যারিয়ার আমি কাটতে কাটতে একদম কমিয়ে দিয়েছি, যতটুকু না হলেই না। এটাকে বলে এসএসবি সাপ্রেসড ক্যারিয়ার। তো সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, আমরা যদি উপরের অংশটা নিই সেটা আমার আপার সাইড ব্যান্ড, আমি যদি নিচের অংশটা নিতাম সেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তাহলে প্রশ্ন থাকতে পারে যে ইউএসবি কি? তো ইউএসবি এখানে কম্পিউটারের ইউএসবি পোর্ট না, ইউনিভার্সাল সিরিয়াল পোর্ট না, হ্যাম রেডিওর ইসে ইউএসবি হচ্ছে আপার সাইড ব্যান্ড। আর যদি প্রশ্ন থাকে এলএসবি কি, এলএসবি হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। আর এসএসবি বলতেই আমরা আসলে এখন বুঝি সাপ্রেসড ক্যারিয়ার, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। আর এএম যেটা আমরা বলতাম, এএম কে আসলে বলা হয় ডুয়েল সাইড ব্যান্ড। মানে টেকনিক্যাল ভাষায় অ্যামপ্লিটিউড মডুলেশন এবং ডুয়েল সাইড ব্যান্ড সেম জিনিস, যে ডুয়েল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন, সেটা হচ্ছে যেটা আমরা রেডিও স্টেশনে ইউজ হয়। আর সিঙ্গেল সাইড ব্যান্ড যখনই আমরা বলি, সিঙ্গেল সাইড ব্যান্ড মানেই হচ্ছে কম্প্রেসড সাপ্রেসড ক্যারিয়ার, যে ক্যারিয়ারটা আমি বাদ দিয়ে দেবো। তো এইটা যখন আমি ট্রান্সমিট করি, তখন আমি ধরা যাক যে এইখানে যেটা বলেছিলাম যে 250 ওয়াট লাগছে, তো এই অংশটা যদি আমার আরো হাফ হয়, যে এইখানে আমার 125 ওয়াট আছে, তাহলে এই সিগন্যালটা পাঠাতে কিন্তু আমার 125 ওয়াট লাগবে। তার মানে কি, যে ইউএসবি মানে হচ্ছে আপার সাইড ব্যান্ড রেডিওর ক্ষেত্রে, আর এলএসবি মানে লোয়ার সাইড ব্যান্ড। তো এইখানে যখন 125 ওয়াটে আমি সেম সিগন্যালটা, দেখেন যে আগে যেটা আমার এএম করে পাঠাতে হলে 500 ওয়াট লাগতো, তাহলে এএম না করে আমি যদি সিঙ্গেল সাইড ব্যান্ডে পাঠাই, তাহলে 125 ওয়াটেই আমি সেম সিগন্যাল পাঠাতে পারি। আর দূরে যখন রেডিও রিসিভার এটা রিসিভ করে, তখন এটার মধ্যে আবার ক্যারিয়ার, ঠিক যেভাবে আমরা কাট করলাম উল্টাভাবে সে যোগ করে, ইলেকট্রনিক্যালি যোগ করে আবার আমার সাউন্ডটা নিয়ে আসে। তো এখান থেকে প্রশ্ন যেটা থাকতে পারে যে সিঙ্গেল সাইড ব্যান্ড কি, সিঙ্গেল সাইড ব্যান্ডের ওখানে আপনার উত্তরগুলোর মধ্যে কয়েকটা থাকতে পারে, যে সিঙ্গেল সাইড ব্যান্ড হচ্ছে এএম এরই অ্যামপ্লিটিউড মডুলেশনই একটা মানে ডেরিভেটিভ। কি প্রশ্নটা থাকতে পারে এসএসবি কোন মডুলেশন, নিচে এএম, এফএম, এফএসকে, আরটিটিওয়াই থাকলো, আপনি সিলেক্ট করবেন এএম। ইউএসবি কোনটার অংশ, নিচে থাকবে এসএসবি, এফএম, ডাব্লিউএফএম, আপনি সিলেক্ট করবেন যে ইউএসবি হচ্ছে এসএসবির অংশ। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন। মডুলেশন আজকে এখানেই শেষ। জি, ইলিয়াস খান বলেন। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে আমরা তো হচ্ছে এটাকে আপার সাইড ব্যান্ড বা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ডে আমরা হচ্ছে এটাকে সাব কম্প্রেস করে নিতে পারছি। আমার প্রশ্ন জি, হচ্ছে যে আমরা আসলে কখন আপার সাইড ব্যান্ডে ইউজ হবে আর বা কখন লোয়ার সাইড ব্যান্ডে ইউজ হবে,
মানে এটা কি যে কোনো একটা সাব ট্রান্সমিট করলে হবে, নাকি এরকম কোনো নিয়ম আছে যে কোন ক্ষেত্রে আপার সাইড ব্যান্ড ইউজ হয়, কোন ক্ষেত্রে লোয়ার সাইড ব্যান্ড, বা এটা কোনো হুম, ডিসটেন্স ওয়াইজ কোনো হ্যাঁ, ভ্যারি এটা করে কিছু? ডিস্টেন্সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি আপার সাইড ব্যান্ডে যেখানে কথা বলতে পারবেন, আপনি সেখানে লোয়ার সাইড ব্যান্ডেও কথা বলতে পারবেন। ইনফ্যাক্ট একই ফ্রিকোয়েন্সিতে একজন আপার সাইড ব্যান্ডে, ধরেন আমি চিটাগাং এ কথা বলছি, আপনি লোয়ার সাইড ব্যান্ডে আরেকজনের সাথে কথা বলছেন খুলনাতে, আমরা একজন আরেকজনের কথা শুনতে পাবো না, কারণ হচ্ছে দুইটা সম্পূর্ণ আলাদা। তো এরকম কোনো টেকনিক্যালি বাধা ধরা নিয়ম নাই। আপনি যে কোনো ফ্রিকোয়েন্সি এসএসবি তে যখন ব্যবহার করবেন, ইউ ক্যান চুজ আপার সাইড ব্যান্ড অর লোয়ার সাইড ব্যান্ড। অবশ্যই অপর পক্ষকেও সেম হতে হবে, তাছাড়া কথা হবে না। কিন্তু এই যে ঝামেলা যে আপনি ইউএসবি তে আছেন, আরেকজন এলএসবি তে বসে আছে, তাহলে তো সমস্যা, কেউ কাউকে শুনতে পাবে না। সেই জন্য এরকম কোনো টেকনিক্যালি কোনো সমস্যা নাই, বাট একটা আহ, নিয়ম বানানো আছে ইন্টারন্যাশনাল অ্যামেচার রেডিও ইউনিয়নের, যে আমরা লোয়ার ব্যান্ড গুলাতে লোয়ার সাইড ব্যান্ড ইউজ করব, আর আপার ব্যান্ড গুলাতে আপার সাইড ব্যান্ড ইউজ করব। এখন এই লোয়ার ব্যান্ড আর আপার ব্যান্ড 10 মেগাহার্জ এর নিচে যে ফ্রিকোয়েন্সি গুলা, অর্থাৎ 7 মেগাহার্জ, 3.5 মেগাহার্জ, 1.8 মেগাহার্জ, এই তিনটা ব্যান্ড, মানে 160 মিটার, এই ব্যান্ড এবং ফ্রিকোয়েন্সিতে আমরা পরে আসব। তো লোয়ার যে ফ্রিকোয়েন্সি গুলা, যে 10 মেগাহার্জ এর নিচে, সেগুলো আমরা এলএসবি ইউজ করব। আর 10 মেগাহার্জ এর উপরে যে ফ্রিকোয়েন্সি গুলো 10 থেকে 30 মেগাহার্জ এইচএফ রেডিওতে, সেগুলো আমরা আপার সাইড ব্যান্ড ইউজ করব। এখানে একটাই মাত্র চেঞ্জ আছে। চেঞ্জ হচ্ছে যে আমি যখন, এটা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে, আমি যদি ডাটা ইউজ করি সেই ক্ষেত্রে আমার সবসময় আপার সাইড ব্যান্ড ইউজ করতে হবে, সেটা আমি যেই ব্যান্ডেই থাকি। বাট এটা প্রশ্ন থাকবে না। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা পরীক্ষায় থাকতে পারে যে 40 মিটার ব্যান্ড বা 7 মেগাহার্জ আমি কোন সাইড ব্যান্ড ইউজ করব, সেটা হবে লোয়ার সাইড ব্যান্ড। প্রশ্ন থাকতে পারে 21 মেগাহার্জ আমি কোন সাইড ব্যান্ড ব্যবহার করব, প্রশ্ন হবে, উত্তর হবে আপার সাইড ব্যান্ড। কিন্তু এই ডিজিটাল ডাটার এই প্রশ্নগুলো যখন বানানো হয়, ডেটা মোড তখনও আসে নাই, কাছেই এটা আসবে না। কিন্তু ডেটা মোড যদি হয় যে আপনি ডেটা পাঠাবেন, তখন এটা অবশ্যই আপার সাইড ব্যান্ড হতে হবে, রিগার্ডলেস অফ ব্যান্ড অর ফ্রিকোয়েন্সি। আশা করি বুঝতে পেরেছেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে মডুলেশন নিয়ে? জি, আমিনুদ্দিন বলেন। ভাইয়া 10 মেগা, লেস দেন 10 মেগাহার্জ এর তিনটা ব্যান্ড বলেছিলেন, এটা জি, সম্পর্কে একটু বলবেন? তিনটা ব্যান্ড আসলে, যেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি তো পুরোটা আমাদের না। ধরেন 1 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ, যেটা আমরা এইচএফ রেডিওতে ইউজ করি, এটা তো পুরোটা আমাদের না। ফায়ার ব্রিগেড ইউজ করে, পুলিশ ইউজ করে, আর্মি ইউজ করে, ব্রডকাস্ট রেডিও স্টেশন গুলো একটা বড় অংশ ইউজ করে। সেই জন্য ফ্রিকোয়েন্সি গুলো তো ভাগ ভাগ করে দেয়া আছে। তো ওয়ার্ল্ড ওয়াইড অ্যামেচারদের জন্য কিছু কিছু ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো সেই ফ্রিকোয়েন্সি স্লট গুলোকে আমরা ব্যান্ড বলি। তো 160 মিটার ব্যান্ড মানে হচ্ছে এইটার আমাদের এই আজকের ক্লাসের শেষের দিকে আসবে, যে ব্যান্ড থেকে ফ্রিকোয়েন্সি বের করা এবং ফ্রিকোয়েন্সি থেকে ব্যান্ড বের করা। তো আমি ব্যান্ডে না যাই, আমি ফ্রিকোয়েন্সি দিয়ে বলি। তো আমাদের প্রথম স্লটটা আছে হচ্ছে 1.8 মেগাহার্জে, মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে। এর নিচেও আছে, বাট এগুলো আমরা রেডিওতে ব্যবহার করি না, মানে আমাদের ওই রেডিও নাই। তো আমরা 1.8 মেগাহার্জ, এর পরে আছে 3.5 মেগাহার্জ, 3.5 মেগাহার্জের পরে আছে 7 মেগাহার্জ, 7 মেগাহার্জের পরে আছে 10.1 মেগাহার্জ। তো এই যেহেতু নিচের তিনটা 10-এর নিচে, 7 মেগাহার্জ, 3.5 মেগাহার্জ এবং 1.8 মেগাহার্জ, এই তিনটা হচ্ছে 1.75 আর কি, মানে গুণিতক এগুলো সবগুলাই, যে 1.75 এর গুণিতক 3.5, তারপরে আসে হচ্ছে 7। এই তিনটা ব্যান্ডকে আমরা নিচের দিকে এলএসবি তে ব্যবহার করি। এর উপরে যে ব্যান্ড গুলা আছে, তারপরে আমাদের 10 মেগাহার্জে কিছু ফ্রিকোয়েন্সি দেয়া আছে, 14 মেগাহার্জে দেয়া আছে, খুব পপুলার 20 মিটার ব্যান্ড। এরপরে 15 মিটার ব্যান্ড, যেটা 21 মেগাহার্জ, সেখানে কিছু ফ্রিকোয়েন্সি আছে। এরপরে 24 মেগাহার্জে আছে, আচ্ছা মাঝখানে 18 মেগাহার্জে আছে, তারপরে 30 মেগাহার্জে আছে। তো এগুলো কিছু কিছু জায়গা দেয়া আছে, কাজে আমার 10-এর নিচে যে আমি সব ব্যবহার করতে পারবো তা না, 10-এর নিচে মাত্র 3টা সেগমেন্ট ব্যবহার করতে পারবো আমরা। এখন নতুন একটা দিয়েছে 60 মিটার, এটা হচ্ছে 6 মেগাহার্জ, সেটাও আমরা ব্যবহার করতে পারবো। 6 না, 5 পয়েন্ট সামথিং।
আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, এখন আমরা হ্যাঁ, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এইটাই ছিল আহ, এর আগের যে ইটা করেছিলাম, সেখানে আরো ডিটেল বলে 1 ঘন্টার ক্লাস ছিল এটা আহ, আগের ব্যাচের। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখন হচ্ছে সেকেন্ড দিনের ক্লাস এটা, মডুলেশন রিক্যাপ। যে এতক্ষণ আমরা যা পড়লাম, যে এএম যেটা আমরা বলছি, এএম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন আর এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এএম মডুলেশনের ডাবল সাইড ব্যান্ড যেটা, সেটার ব্যান্ডউইথ নরমালি 10 কিলোহার্টজ হয় এবং এটা ইউজ হয় এএম, মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ ব্রডকাস্ট রেডিও স্টেশনে। মানে যে রেডিও স্টেশন গুলো এটা ইউজ করে, যে বাংলাদেশ বেতার, আকাশবাণী কলকাতা, রেডিও বেইজিং, এরকম স্টেশন গুলো এটা ইউজ করে। আর সিঙ্গেল সাইড ব্যান্ড যেটা আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার বলি, তো সিঙ্গেল সাইড ব্যান্ডটার ব্যান্ডউইথ অনেক কম, 3 কিলোহার্টজ। যেহেতু আমি অডিওর মাত্র একটা সাইড নিব আর আমার ভয়েস অডিও কখনোই 3 কিলোহার্টজের উপরে যাবে না, সেই জন্য 3 কিলোহার্টজ ধরে রাখা হয়। এইটা ইউজ হয় হচ্ছে এসএসবি ট্রান্সসিভার ফর কমিউনিকেশন, যে মেইনলি এইচএফ, নট অনলি এইচএফ বাট মেইনলি এইচএফ। যে এইচএফ রেডিওতে আমরা যখন দূরে কথা বলতে চাই তখন আমরা এসএসবি দিয়ে এটাতে কথা বলি। আর এফএম এরও আবার দুইটা ভাগ আছে, যে এফএম এর মধ্যে হোয়াইট ব্যান্ড এফএম আছে, ন্যারো ব্যান্ড এফএম আছে। তো হোয়াইট ব্যান্ড এফএমটা 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ, এটা এফএম ব্রডকাস্ট রেডিও স্টেশনে ব্যবহার হয়, যে যে রেডিও ফুর্তি, রেডিও টুডে। আর ন্যারো ব্যান্ডটা ব্যবহার হয় আমরা যে ভিএইচএফ ইউএইচএফ ওয়াকি টকি ইউজ করি বা বেজ রেডিও ইউজ করি সেটাতে। সেটার ব্যান্ডউইথটা কম, যেহেতু আমার আসলে কমিউনিকেশন ইকুইপমেন্টে তো আমার গান বাজনা যাবে না, আমার শুধু ভয়েসটা যাবে। এবং আমার ভয়েস আমি যদি 3 কিলোহার্টজ নিই তাহলেই এনাফ, আমার ওই 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ লাগবে না, আমার ডাটাও পাঠানো লাগবে না, স্টেশনের নাম পাঠানো লাগবে না, এবং সাউন্ড খুব সুন্দর হওয়া লাগবে না, শুধু কথাটা গেলেই হবে। সেই জন্য এটাকে ন্যারো ব্যান্ড দিয়েই আমরা 12.5 কিলোহার্টজ দিয়ে এটা কভার করতে পারি। এরপরে আমরা দুইটা স্লাইড আসলে আমরা স্কিপ করব, এটা দরকার নাই আপনাদের আজকে, যে রেডিওর বেসিক ব্লকগুলি একটু আমি জাস্ট বলে দিই। যে একটা এফএম ট্রান্সমিটার, যেটা আমরা ছবিতে একটু আগে দেখলাম, ট্রান্সমিটারের মধ্যে মডুলেশনটা কিভাবে হয়, যে প্রথমে স্পিচ আসে, কথাটা আসে, এইটা একটা মডুলেটর, একটা সার্কিট থাকে, এই সার্কিটটা আবার সিগন্যাল দেয় অসিলেটরকে। অসিলেটরটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা বানায়, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বানায়। তো এটা যদি 100 মেগাহার্জ হয় কিংবা 88 মেগাহার্জ হয়, তাহলে সেই 88 মেগাহার্জটাকে এই অডিও দিয়ে আমরা চেঞ্জ করব। তারপর ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার থাকে, যে আসলে অসিলেটরটা এত উপরে থাকে না, 100 মেগাহার্জে থাকে না, আমরা কম একটা ফ্রিকোয়েন্সিকে করে সেটাকে মাল্টিপ্লাই করে 100 মেগাহার্জ করব কিংবা 88 মেগাহার্জ করব। তারপর আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার দিয়ে এটাকে অ্যান্টেনাতে দিয়ে দেবো বাতাসে। সিমিলারলি রিসিভারটা একইভাবে আবার সেই জিনিসটাকে ডিমডুলেট করে অডিওতে নিয়ে আসবে। এখান থেকে প্রশ্ন থাকবে না। পরের স্লাইডে প্রশ্ন থাকতে পারে। এটা হচ্ছে একটা এসএসবি ট্রান্সমিটার। তো সেম জিনিস যেটা আমি একটু আগে মডুলেশনটা দেখিয়েছিলাম, ওইভাবেই জিনিসটা কাজ করে। এটা ডিটেল করতে গেলে অনেক সময় লাগবে, আজকে এটা আমরা স্কিপ করব, আপনারা পরে রেকর্ডিং দেখে নেবেন আগের ক্লাসটার। এখানে প্রশ্ন থাকতে পারে ভিএফও কি। ভিএফও মানে হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি অসিলেটর। এই টার্মটা একটু আপনারা যদি নোট করে নেন, ভিএফও হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি অসিলেটর। তো ভিএফওটা লাগতে পারে। প্রশ্ন থাকতে পারে অসিলেটর কি। অসিলেটর হচ্ছে যেটা দিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়। অসিলেটরের কাজ হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করা। আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন, পরে প্রশ্ন যখন দেখবেন উত্তরটা দেখলেই মনে পড়ে যাবে। তো এই দুইটা আমরা স্কিপ করতে চাই, ডিটেলে যাব না। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন, কারণ আমরা হচ্ছে পরে হচ্ছে রেডিও কিভাবে কাজ করে, রেডিও ফ্রিকোয়েন্সি, সেইটাতে চলে যাব। ভিএফও মানে হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি অসিলেটর। মনে হয় কারো প্রশ্ন নাই। এখন আমরা প্রপাগেশনে চলে যাব, যে রেডিও ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে। এইটা আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যখন আমরা ধরি যে এখানে একটা স্টেশন আছে, একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার আছে। জি, হাত তুলেছেন আমিন সাহেব, বলেন। আমিন হাসান।
আসসালামু আলাইকুম ভাইয়া, অসিলেটর কি, এটা আরেকবার যদি একটু রিপিট করতেন। অসিলেটর হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করে, যেটা দিয়ে ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে এর আগে যেটা আমরা দেখলাম এইখানে, যে এই যে এটা হচ্ছে ক্যারিয়ার। প্রথম যে রেডিও ফ্রিকোয়েন্সিটাকে আমরা আমাদের অডিও দিয়ে চেঞ্জ করব, দ্যাট ইজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সো অসিলেটর হচ্ছে যেটা দিয়ে ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, যেটা অসিলেট করে। দিস ইজ অসিলেটিং, রাইট? যে কোনো ফ্রিকোয়েন্সি অসিলেট করে, একবার উপরে উঠে একবার নিচে নামে। সো অসিলেটর হচ্ছে যেটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি তৈরি করি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এখন আমরা প্রপাগেশনে চলে যাব। আমি খুব ফাস্ট আগাচ্ছি কারণ এখন পুরোটা টেকনিক্যাল এবং আমাদের প্রায় 15টা স্লাইড এবং এখান থেকে অসংখ্য প্রশ্ন থাকবে। প্রপাগেশন দেখেন যে আমরা যখন দুইটা স্টেশনের মধ্যে কথা বলি তখন আমার তিন রকম সিগন্যালটা তিন রকম ভাবে যায়। একটা হচ্ছে লাইন অফ সাইট। লাইন অফ সাইট মানে হচ্ছে দুইটা স্টেশনের মধ্যে সরাসরি যোগাযোগ হয়, যে এই যে এখানে এই জায়গাটাতে আমার মাউসের কার্সারটা যেখানে, এখানে যদি কেউ থাকে সে এই টাওয়ার থেকে সরাসরি সিগন্যালটা পাবে, আমাদের মোবাইল ফোন যেভাবে কাজ করে, লাইন অফ সাইট। আরেকটা অংশ থাকে যেটাকে বলে গ্রাউন্ড ওয়েভ। গ্রাউন্ড ওয়েভ হচ্ছে মাটির সাথেই সে নড়তে 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 যায়, পানি যেভাবে যায় যে মাটির উপর দিয়ে গড়ায় গড়ায় যায়, গ্রাউন্ড ওয়েভ হচ্ছে মাটির সাথে দিয়ে যায়। আরেকটা পার্ট থাকে যেটাকে বলে স্কাই ওয়েভ। স্কাই ওয়েভটা নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি, যেটা আকাশে যে এই যে অ্যাশ কালারের যে লেয়ারটা দেখছেন, সরি আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রেজেন্ট হচ্ছে, কেউ অন্য কেউ কি কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন কিনা? দেখা আমরা যাচ্ছে দেখতে ভাই, পাচ্ছি দেখা তো, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, যিনি কমেন্ট করেছেন দেখা যাচ্ছে না, আমার মনে হয় আপনার ইন্টারনেটের প্রবলেম। একটু রিফ্রেশ করেন কিংবা জয়েন করেন আবার বেরিয়ে যে। তো এইখানে স্কাই ওয়েভটা এই আকাশে যে এই যে আকাশের মধ্যে একটা গ্রে একটা ছবি আঁকা আছে, এইটাকে বলে আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারে কিছু ফ্রিকোয়েন্সি রিফ্লেক্ট করে, ইনফ্যাক্ট রিফ্র্যাক্ট করে, রিফ্র্যাকশন হয় এবং আলটিমেটলি সেটা ব্যাক করে। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা বলি রিফ্লেক্ট করে। তো এইভাবেও আমাদের কমিউনিকেশন হতে পারে। এখন একটা জিনিস দেখেন যে এই যে অরেঞ্জ কালারের আমি একটা দাগ এঁকেছি, এটা হচ্ছে লাইন অফ সাইট সিগন্যাল। এখন এই লাইন অফ সাইট সিগন্যাল আপনি পৃথিবীর অনেক দূর প্রান্তেও আপনি পাবেন যদি আপনি এই যে টাওয়ারটাকে বড় করতে 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 আয়নোস্ফিয়ার পার হয়ে 600 কিলোমিটার উপরে যান, তাই তো? কিন্তু সেইটা তো আসলে প্র্যাকটিক্যাল না। এই কারণেই এই লাইন অফ সাইট কমিউনিকেশন যে ফ্রিকোয়েন্সি গুলাতে হয় মূলত 30 মেগাহার্টজের উপরে সব ফ্রিকোয়েন্সি, যেটা ভিএইচএফ বলি আমরা, ভিএইচএফ ইউএইচএফ ফ্রিকোয়েন্সি গুলো লাইন অফ সাইট, এবং তার উপরে যেটা এসএইচএফ মাইক্রোওয়েভ সেগুলো লাইন অফ সাইট। এই ফ্রিকোয়েন্সি গুলো কখনোই আকাশে রিফ্লেক্ট করবে না কিংবা গ্রাউন্ডের সাথে নড়ে চড়ে যাবে না, যার কারণে সুবিধা হয়েছে আমাদের। না হলে তো মোবাইল ফোন প্রতিটা দেশের তো দেখেন মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি এক, নাহলে একই সেট কিভাবে এত জায়গায় ইউজ করি আমরা। কিন্তু দেখা যেত যে এক দেশের ফ্রিকোয়েন্সি আরেক দেশে যে ঝামেলা করতো। মোবাইল ফোনের লাইন অফ সাইট এতই কম যে আমাদের ছোট 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 করে সেল দিতে হয়, যে এক একটা সেল এক একটা অ্যান্টেনা হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার কভার করে। তো এই ফ্রিকোয়েন্সি গুলো আপনার যেতে যেতে পৃথিবীর যে কার্ভেচারের একটা অংশ পরে তো বেরিয়ে যাবে, এবং তারপর এই ফ্রিকোয়েন্সি গুলো যেহেতু রিফ্লেক্ট করে না, এই ফ্রিকোয়েন্সি গুলো ভেদ করে আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যাবে। কাজেই আপনার কোনোভাবেই সম্ভব না যে এই পয়েন্ট বি এইখানে এই লাইন অফ সাইট কোনো ফ্রিকোয়েন্সি ধরা, মানে আমি বাংলাদেশ থেকে কোনোভাবেই ধরেন ইন্দোনেশিয়াতে কিংবা থাইল্যান্ডে আমি একটা লাইন অফ সাইট ফ্রিকোয়েন্সি ধরতে পারবো না। ইনফ্যাক্ট আমি চিটাগাংও ধরতে পারবো না। মোটামুটি 40 থেকে 80, মানে আপনি যতই হাইট বাড়ান, আমাদের প্র্যাকটিক্যালি যতটুকু অ্যাচিভ করা সম্ভব 300-400 ফিট হাইট দিয়ে আপনি খুব বেশি হলে 80 কিলোমিটার ডিস্টেন্স পাবেন। ঠিক একই কারণে দেখেন যে যেই আমার টেলিভিশন স্টেশন সেটা ভিএইচএফ ফ্রিকোয়েন্সি এবং ইউএইচএফ ফ্রিকোয়েন্সি ইউজ করে। মূলত বাংলাদেশে ভিএইচএফ ইউজ হয়, কেবল না, আমি সরাসরি যে বিটিভির কথা বলছি, বিটিভি টেরেস্ট্রিয়াল। এইটা কিন্তু ঢাকারটা আপনি সরাসরি চট্টগ্রাম থেকে দেখতে পাবেন না, সেই জন্য চট্টগ্রামে আবার আলাদা রিলে স্টেশন।
রাজশাহী জোনের জন্য নাটোরে একটা রিলে স্টেশন আছে। এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রিলে স্টেশন আছে, যে সরাসরি দেখা যায় না, ওটাকে রিলে করে। তো এই লাইন অফ সাইট ফ্রিকোয়েন্সি গুলো ভিএইচএফ ইউএইচএফ এইভাবে বেরিয়ে যাবে, এবং আপনার কোনোভাবেই দূরের একটা স্টেশন ধরতে পারবেন না। তো দূরের স্টেশনে ধরতে হলে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা ওইভাবেই সিলেক্ট করতে হবে যে ফ্রিকোয়েন্সিটা আমার আইদার গ্রাউন্ড দিয়ে যাবে অথবা আকাশ থেকে রিফ্লেক্ট করবে। এখন আকাশ থেকে যে রিফ্লেক্ট করার ব্যাপারটা বললাম, আয়নোস্ফিয়ার, এখানে হচ্ছে আমাদের পৃথিবী, ধরে নিয়ে এটা পৃথিবী, পৃথিবীর উপর ট্রপোস্ফেয়ার আছে, এটার মধ্যে আবার মেসোস্ফেয়ার আছে, আরো কি কি যেন আছে, সেটা আমাদের লাগবে না। আমাদের মূলত যেটা লাগবে যে এই আয়নোস্ফিয়ারের কয়েকটা লেয়ার আছে, এই লেয়ার গুলাকে আমরা বলি ডি লেয়ার, ই লেয়ার, এফ লেয়ার, F2 লেয়ার। তো এই মূলত এই 4টা লেয়ার নিয়ে আমাদের কাজ। ডি লেয়ারটা শুরু হয়, এগুলো একদম এক্সাক্ট না, এগুলো কম বেশি হয়, 10-15-20 কিলোমিটার উপর নিচে হয়। তো ডি লেয়ারটা মূলত 50 কিলোমিটার, মাটি থেকে 50 কিলোমিটার উপর থেকে শুরু হয়। 90 থেকে 110 কিলোমিটারের মধ্যে থাকে ই লেয়ারটা, আর তারপরে 220-250 কিলোমিটার। এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে কোন লেয়ারটা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি, এইচএফ রেডিও ফ্রিকোয়েন্সি রিফ্লেক্ট করে বা রিফ্র্যাক্ট করে। উত্তরটা হবে এফ রিজিয়ন, সেটা F1 হতে পারে, F2 হতে পারে। আর ডি রিজিয়নটা আসলে খারাপ। ডি রিজিয়নটা আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ভ করে নেয়। যদি ডি রিজিয়নটা না থাকতো তাহলে আমাদের সিগন্যাল আরো ভালো মতো রিফ্লেক্ট হতে পারতো। এখন এই যে লেয়ারটা, এই লেয়ারটা তৈরি হয় আপনার সূর্যের আলো, সূর্যের যে রেডিয়েশন উপর থেকে পড়ে, সেই রেডিয়েশনটা মানে সূর্যের আলো তো রেডিয়েশন, তো সূর্যের আলো যেখানে পড়ার পরে এই লেয়ার গুলাতে যে আয়োনাইজেশনটা হয়, অর্থাৎ মলিকুল গুলা থাকে, সেই মলিকুল গুলাতে একটা রেডিয়েশন হিট করার ফলে মলিকুল গুলা থেকে ইলেকট্রন ফ্রি হয়ে যায়। তো এটা একদম সাইন্টিফিক টার্ম, যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছেন তারা ভালো বুঝবেন, আমিও এটা ভালো বুঝি না। তো এই একটা করে ইলেকট্রন লুজ হয়ে যায় প্রতিটা অ্যাটম থেকে। তো এই ইলেকট্রন গুলো যখন লুজ হয়ে যায় তখন এটা পজিটিভলি চার্জ বলি। তো এই রিজিয়ন গুলো পজিটিভলি চার্জ হয়ে থাকে, এবং সেই চার্জটাই আমাদের রেডিও ফ্রিকোয়েন্সিকে রিফ্লেক্ট করতে সাহায্য করে। তো একদম নিচে যে ডি রিজিয়নটা, এই ডি রিজিয়নটা যেহেতু একদম নিচে, এই রিজিয়নটা আমরা পরে দেখব। আমাদের মূলত ইন্টারেস্টের জায়গা হচ্ছে F1 এবং F2 রিজিয়ন। এই রিজিয়ন গুলো চেঞ্জ হয় দিনের বিভিন্ন সময়ে, সিজন এবং দিনের বিভিন্ন সময়ে এগুলার ডিস্টেন্স চেঞ্জ হয়, এগুলার আয়োনাইজেশনের লেভেল চেঞ্জ হয়। আর চেঞ্জ হয় সোলার সাইকেল বলে একটা জিনিস আছে, যে আমাদের পৃথিবীতে যেমন আমরা বছর বলি, সিজন চেঞ্জ হয়, 1 বছর পর পর আসে। সূর্যেরও এরকম একটা সাইকেল আছে, যে ওর মধ্যে যে বিস্ফোরণ গুলা হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, সেইটার একটা সাইকেল আছে, এটা 11 বছর পর পর চেঞ্জ হয়। তো কোন সময় সূর্য খুব অ্যাক্টিভ থাকে, ভলকানোর মতো খুব অ্যাক্টিভ থাকে। তো অ্যাক্টিভ অংশটাকে বলা হয় যে ম্যাক্সিমা, সোলার সাইকেল ম্যাক্সিমা, মানে সব থেকে অ্যাক্টিভ আছে। আর 6 বছর পরে এটা নামতে থাকবে, নামতে নামতে 6 বছর পরে মিনিমাতে যাবে। তো ম্যাক্সিমা এবং মিনিমা দুই ক্ষেত্রেই অ্যামেচার রেডিও অপারেটরদের সুবিধা অসুবিধা দুইটাই আছে, ওইটা আপনাদের আপাতত লাগছে না, জাস্ট জেনে রাখেন। এই মুহূর্তে আমরা সোলার সাইকেল ম্যাক্সিমাতে আছি, আর সোলার সাইকেল হচ্ছে 11 বছর পর পর আসে। এই 11 বছর টার্মটা একটু মনে রাখবেন, প্রশ্ন থাকতে পারে যে সোলার সাইকেলের ব্যাপ্তি কত বা লেন্থ কত। এটা হচ্ছে 11 ইয়ার্স। তো এই যে লেয়ার গুলো আমরা দেখলাম, এই লেয়ার গুলো দিনের বেলাটা দেখলাম আমরা, যে ডি লেয়ার থাকে, ই লেয়ার থাকে, F1 থাকে, F2 থাকে। রাতের এই লেয়ার গুলো যখন পজিটিভলি চার্জ হচ্ছে, যখন রেডিয়েশন নাই, সূর্যটা যখন ডুবে যাচ্ছে কিংবা বিকাল হয়ে যাচ্ছে, তখন এই চার্জ গুলো আস্তে আস্তে লুজ করতে থাকে লেয়ার গুলো দিয়ে। রাতের বেলায় ডি লেয়ারটা সবার প্রথমে নাই হয়ে যায়, এরপরে F1 এবং F2 দুইটা থেকেই লুজ করে করে ওরা একটা লেয়ার হয়ে যায়, F লেয়ার হয়ে যায়। তো এটা হচ্ছে ডে, এটা হচ্ছে নাইট। তো ডেতে যেটা হয় যে ডি লেয়ার থাকার ফলে আমার কিছু ফ্রিকোয়েন্সি এই লেয়ারটা খেয়ে ফেলে।
এটাকে বলে অ্যাবজর্পশন লেয়ার। তো এই অ্যাবজর্পশন লেয়ার কিছু ফ্রিকোয়েন্সি খেয়ে ফেলে, এটা আমরা পরের দেখবো, পরের স্লাইডে দেখবো। আর আমার রিফ্লেক্ট তো করে মূলত F1 F2 বা রাতের বেলায় এফ লেয়ার থেকে। এটা খেয়াল রাখতে হবে যে এফ লেয়ার হচ্ছে আমার রিফ্লেক্ট করে, আর ডি লেয়ার আমার অ্যাবজর্ভ করে, অ্যাবজর্পশন লেয়ার মানে ফ্রিকোয়েন্সি খেয়ে ফেলে, শুষে নেয়। তো আমরা যদি এখানে একটা ছবি দেখি যে এই লালটা দেখার দরকার নাই, ইটস এলএফ, লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কাজ করি না, আমরা মূলত এমএফ এবং এইচএফ নিয়ে কাজ করি। এমএফ হচ্ছে 3 মেগাহার্টজের নিচে, তো যে 1.8 মেগাহার্টজ বললাম ওটা আসলে এমএফ এর অংশ, বাট ইউজুয়ালি এইচএফ রেডিওতে এই এলএফ এবং এইচএফ সহ থাকে। তো এই অরেঞ্জ কালারটা হচ্ছে সেই মিডিয়াম ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি এবং আপ টু 10 মেগাহার্টজ, যেটা আমরা লোয়ার ব্যান্ড গুলো বলেছিলাম। সো এই দিনের বেলায় ডি লেয়ারটা এই ফ্রিকোয়েন্সিটা 10 মেগাহার্টজের নিচে সব ফ্রিকোয়েন্সিকে খেয়ে ফেলে, অ্যাবজর্ভ করে ফেলে, কিছুই রিফ্লেক্ট করে না। কিন্তু আপনি যখন ধরেন 28 মেগাহার্টজের কথা বলবেন, 28 মেগাহার্টজটা সুন্দর মতো ডি লেয়ার ভেদ করে চলে যাবে, ডি লেয়ার ভেদ করে সে এফ লেয়ারে গিয়ে রিফ্লেক্ট করে ফেরত আসবে। আবার ভিএইচএফ ইউএইচএফ যদি ফ্রিকোয়েন্সি হয় যে 21 মেগাহার্টজ কিংবা 28 মেগাহার্টজ দেখলাম, আমরা যখনই 30 মেগাহার্টজে চলে যাব, 50 মেগাহার্টজ, 100 মেগাহার্টজ, এরকম হায়ার ফ্রিকোয়েন্সি গুলোতে আরো উপরে চলে যাব, ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে কিংবা আলট্রা হাই ফ্রিকোয়েন্সিতে, 30-এর উপরে চলে গেলেই এইটা আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যাবে, ওকে আটকাতে পারবে না কেউ, কোনো লেয়ার আটকাতে পারবে না। এই ফ্রিকোয়েন্সি গুলোই মোবাইল ফোন, ভিএইচএফ ইউএইচএফ রেডিও, এফএম রেডিও, সেগুলোতে ব্যবহার হয়। এই ফ্রিকোয়েন্সি গুলো আমার রিফ্লেক্ট করে ফেরত আসে না, যার জন্য এটার সুবিধা হচ্ছে যে আমার ইন্টারফিয়ারেন্স কম হয়, একই ফ্রিকোয়েন্সি বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। অসুবিধা হচ্ছে যে এই ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে আমি খুব বেশি হলে 40 থেকে 80 কিলোমিটার কমিউনিকেট করতে পারবো, তারপরে যেহেতু এটা আকাশ থেকে ফিরে আসে না, আমরা আর কমিউনিকেট করতে পারবো না। এই সেম জিনিসটা এখানে দেখানো আছে যে, আচ্ছা এটাতে পরে আসি। আপাতত এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। আমার আয়নোস্ফিয়ার লেয়ার এবং রেডিও ফ্রিকোয়েন্সি কিভাবে রিফ্লেক্ট কিংবা রিফ্র্যাক্ট করে, সেইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। হ্যাঁ, রাব্বি ভাই দুইটা হ্যান্ড রাইজ ছিল। রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ও সরি, দুর্জয় দেবনাথ, আপনি একটু মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলেন। কিছু কিছু ফ্রিকোয়েন্সি আছে যেগুলো চাঁদে রিফ্লেক্ট করে ব্যাক আসে আবার পৃথিবীতে, সেই ফ্রিকোয়েন্সিটা কোনটা? এটা কি বিএইচএফ না ইউএইচএফ? এটা ভিএইচএফ, ধন্যবাদ। যেটা আপনার বের হয়ে যাবে সেটা ঠিক রিফ্লেক্ট, মানে আমরা যেই ভাবে রিফ্লেক্ট বলছি, এই যে এই এই অংশটা
যেটা আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যাচ্ছে, কারণ আয়নোস্ফিয়ার ভেদ করে যদি যেতে না পারে তাহলে তো চাঁদে বাড়ি খেয়ে ফেরত আসার সম্ভাবনা নাই। জি, আমিনুদ্দিন বলেন। জি ভাই, আমার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা, সেটা আমি কিভাবে বুঝবো? ডিগ্রি এটা এখানে এখনো ডিগ্রিতে আমরা আসি নাই, ওটা পরে আসবো। এটা হচ্ছে যে কোন ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যায় লেয়ার থেকে আর কোন ফ্রিকোয়েন্সিটা রিফ্লেক্ট করে সেটা নিয়ে আছি আমরা আপাতত, আচ্ছা। অ্যাঙ্গেলে পরে আসবো। আর এরপরে ইলিয়াস খান, জি বলেন। ভাই, ছবিটাতে যেটা দেখতে পাচ্ছি যে আমরা ইউএইচএফ বা ভিএইচএফটা হচ্ছে এটা রিফ্লেক্ট করে না, এটা হচ্ছে লেয়ার ভেদ করে চলে যায়। সেই ক্ষেত্রে কি এটা দিয়ে আমরা কি ডিস্টেন্স কমিউনিকেশন কি করতে পারবো, নাকি এটা শুধুমাত্র হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য ব্যবহার হয়? কোনটা আরেকবার বলবেন, কোন ফ্রিকোয়েন্সিটা? ভিএইচএফ। হ্যাঁ, ভিএইচএফ ইউএইচএফ আপনি ডিস্টেন্স কমিউনিকেশন করতে পারবেন না, কারণ এটা লাইন অফ সাইট ফ্রিকোয়েন্সি, এটা 40 থেকে 80 কিলোমিটার যাবে মাটিতে, মানে পৃথিবীতে। সেইটার কারণ হচ্ছে যে যে ছবিটা দেখানো হয়েছিল এর আগে, এইটা হচ্ছে সেই কারণ যে পৃথিবীর কার্ভেচারের জন্য, পৃথিবী যদি ফ্ল্যাট হতো তাহলে আপনি আনলিমিটেড ডিস্টেন্স পেতেন। যেহেতু পৃথিবী ফ্ল্যাট না, একটা নির্দিষ্ট দূরত্বের পরে, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনি লাইন অফ সাইট পাবেন, এরপরে এটা আকাশে চলে যাবে এবং আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যাবে। বুঝাতে পেরেছি? জি, আপনি বলছেন যে এটা হচ্ছে টিভিতে হচ্ছে ব্যবহার করে, যারা টিভি হচ্ছে ব্রডকাস্টের ক্ষেত্রে। ব্রডকাস্টের ক্ষেত্রে ভিএইচএফ ইউজ হয়, আমাদের ওয়াকিটকিতে ভিএইচএফ ইউজ হয়, ওয়াকিটকিতে আমরা ইউএইচএফ ইউজ করি, টিভি স্টেশনও ইউএইচএফ ইউজ করে, মোবাইল ফোন গুলাও ইউএইচএফ ইউজ করে। ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল চ্যানেল গুলো আছে, সেক্ষেত্রে কি এটা স্যাটেলাইটের সহযোগিতা নিচ্ছে, যেহেতু এটা ভেদ করে চলে যাচ্ছে? হ্যাঁ, আমি যদি কি আমার যদি একটু আগে যেটা আমি বললাম যে আমরা এই যে এই টাওয়ারটাকে যদি আমরা লম্বা করতে থাকি, লম্বা করতে করতে 600 কিলোমিটার বানায় ফেলি একটা টাওয়ার, তাহলেও কিন্তু আমি লাইন অফ সাইট পাবো, এই যে এই অরেঞ্জ কালারের ফ্রিকোয়েন্সিটা ধরতে পারবো, তাই না, যেখানে ইন্টারসেক্ট করবে। কিন্তু সেটা তো সম্ভব না। তো সম্ভব কি যে আমি আকাশে একটা এই যে এই ডটেড যে দাগটা, যে স্কাই ওয়েভ রিফ্লেক্ট করছে এইচএফ এর, সিমিলারলি এই আয়নোস্ফিয়ারের উপরে যদি আমার একটা স্যাটেলাইট থাকে কিংবা নিচেও যদি একটা লিও স্যাটেলাইট থাকে, তাহলে কিন্তু আমার এই সিগন্যাল এই 700 কিলোমিটার দূর থেকে আয়নোস্ফিয়ারের উপরে যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের মাধ্যমে আমি রিফ্লেক্ট করে রিলে করে আমার দূরত্ব বাড়াতে পারবো। কিন্তু সেটারও লিমিটেশন আছে, যেহেতু স্যাটেলাইট গুলোর কাভারেজ আপনার তো হোল ওয়ার্ল্ড থাকবে না, ওই স্যাটেলাইটের ফুটপ্রিন্টে যে যারা আছে তারা থাকবে। জি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। জি, সাইফুল ইসলাম বলেন। জি, ধন্যবাদ ভাইয়া। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে এই ভিএইচএফ বা ইউএইচএফটা কি এই যে গ্রাউন্ড ওয়েভের মাধ্যমে কি পাঠানো সম্ভব? না, গ্রাউন্ড ওয়েভের মাধ্যমে শুধু এলএফ ফ্রিকোয়েন্সি গুলো যায়, লো ফ্রিকোয়েন্সি, এইচএফও বেশি যায় না। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এই জন্য। হ্যাঁ, মানে এখানে দেখেন 3 রকমের ফ্রিকোয়েন্সি, একদম নিচের দিকের ফ্রিকোয়েন্সি গুলো 1.8 মেগাহার্জ অনেক সময় যায়, মানে একদম নিচের দিকের ফ্রিকোয়েন্সি গুলো এলএফ এবং এমএফ, এই ফ্রিকোয়েন্সি গুলো মাটির সাথে সাথে যায়, গ্রাউন্ড দিয়ে যায়। এরপরে যেটা এই যে ডটেডটা যে এইচএফ ফ্রিকোয়েন্সি, সেটা আকাশ থেকে রিফ্লেক্ট করে। আর ভিএইচএফ ইউএইচএফ এই অরেঞ্জ কালারটা, এটা কিছুই রিফ্লেক্ট করে না, ভেদ করে চলে যায়। কাজে আমরা যখন কমিউনিকেশন করব আমাদের জানতে হবে যে আমরা কোথায় কমিউনিকেশন করব, এবং সেই অনুযায়ী আমার ফ্রিকোয়েন্সি এবং ইকুইপমেন্ট সিলেক্ট করতে হবে। আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই এই মুহূর্তে। চ্যাটের প্রশ্নগুলো আমরা পরে চ্যাটিং এ উত্তর দিয়ে দেব। হ্যান্ড রেজ যেহেতু নাই, আমি তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে আমরা খুব ঢালাও ভাবে বলেছিলাম যে এইচএফ এফ লেয়ারে রিফ্লেক্ট করবে দিনের বেলা, আর নিচের দিকে যে এমএফ ফ্রিকোয়েন্সি গুলো সেইগুলো অ্যাবজর্ভ হয়ে যাবে দিনের বেলা। আবার রাতের বেলা যেহেতু ডি লেয়ারটা নাই, ওকে অ্যাবজর্ভ করার কেউ নাই, ও কিন্তু রিফ্লেক্ট করে ফেরত আসবে। রাতের বেলায় লো ফ্রিকোয়েন্সি গুলো নিচে নামবে, মিডিয়াম ফ্রিকোয়েন্সি গুলো এইচএফ এর সাথেই। বাট জিনিসটা এত মানে স্ট্রেইট ফরওয়ার্ড না যে এখানে এই বেগুনিটা মানেই যে এইচএফ কিছুই যাবে না তা না, এইটাও কম বেশি হয়। লেয়ারের
কারণে বছরের কোন সময় সূর্যের রেডিয়েশন কত সবকিছুর সাথে চেঞ্জ হতে থাকে। সেই জন্য দুইটা টার্ম আছে। এই টার্মটাকে বলে এমইউএফ, ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি। তো এমইউএফ হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়টা একদম এক্সাক্ট ঘড়ি ধরে সেকেন্ড মিনিট থাকে না, যে এটা ডে ওয়াইজ থাকে, যে ডে টাইম হয়তো 2-3টা ভাগ থাকে, যে 15 তারিখ আগামীকালকে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এমইউএফ এত। তো এই এমইউএফ হচ্ছে যে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি। এই এমইউএফ এর নিচে যে ফ্রিকোয়েন্সি যদি এমইউএফ এর থেকে নিচে হয়, মানে ধরে নিলাম যে এমইউএফ আমার 15 মেগাহার্জ, বলে দিল যে এমইউএফ আজকে হচ্ছে 15 মেগাহার্জ, তাহলে 15 মেগাহার্জের নিচে যে ফ্রিকোয়েন্সি 12 মেগাহার্জ, 13 মেগাহার্জ, এই ফ্রিকোয়েন্সি গুলো রিফ্লেক্ট করবে। কিন্তু ফ্রিকোয়েন্সি যদি এমইউএফ এর থেকে বেশি হয়ে যায়, যে এমইউএফ যদি 15 থাকে আর আমি যদি 30 মেগাহার্জে যোগাযোগ করার চেষ্টা করি, এই ফ্রিকোয়েন্সিটা আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যাবে ভিএইচএফ এর মতোই অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম। যে আয়নোস্ফিয়ারের লেয়ার গুলো এমন ভাবে তৈরি হয়ে আছে যে এটা তখন ভেদ করে চলে যাবে। তো এটাকে বলে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি। তাহলে প্রশ্ন থাকতে পারে যে একটা নির্দিষ্ট সময়ে এমইউএফ হচ্ছে 18 মেগাহার্জ, তাহলে তুমি কোন ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশন করতে পারবা, which frequency you will use to communicate। দিয়ে নিচে অনেকগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলো, যে 30 মেগাহার্জ, 40 মেগাহার্জ, 15 মেগাহার্জ, আর একটা 100 মেগাহার্জ। তা আমাদের দেখতে হবে যে আমার ফ্রিকোয়েন্সি যেন এমইউএফ এর থেকে অবশ্যই নিচে থাকতে হবে, কেননা এমইউএফ হচ্ছে, একটা মিনিট, এক্সকিউজ মি, এমইউএফ হচ্ছে যে আপনার একটু ধরবেন, আমার একটু 10 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, সরি, এমইউএফ হচ্ছে যে ম্যাক্সিমাম, মানে কথাটার মধ্যেই বলা আছে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, কাজে এইটা ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি লেখা থাকবে না, প্রশ্ন থাকবে এমইউএফ। তো আপনাদেরকে মনে রাখতে হবে এমইউএফ মানে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, তার মানে উত্তরটা অবশ্যই ম্যাক্সিমামের নিচে হবে, কারণ ম্যাক্সিমাম ওইটার পরে তো আর হবে না, ওইটাই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইউ ক্যান ইউজ। একই সাথে এমইউএফ এর মতো এর আগে যে আমরা দেখেছিলাম যে এটা তো হচ্ছে যে উপরের পার্টটা, মানে আমরা যদি আবার আগের স্লাইডটাতে চলে যাই, এইখানে যে আমরা দেখেছিলাম যে ডি লেয়ার একটা লেয়ার আছে, এটা নিয়ে বলেছিলাম যে দিনের বেলায় ডি লেয়ারটা আমার কিছু ফ্রিকোয়েন্সি খেয়ে ফেলবে। তো আমার ম্যাক্সিমামটা আমি সিলেক্ট করলাম, যে ম্যাক্সিমাম কত পর্যন্ত আমার, মানে এই খয়েরি রং এবং বেগুনি রঙের মাঝামাঝি যে পার্থক্যটা সেটা বের করলাম, যে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি নিচের ফ্রিকোয়েন্সি হচ্ছে বেগুনি রংটা, যেটা রিফ্লেক্ট করবে, আর এটার উপরের যে ফ্রিকোয়েন্সি সেইটা ভেদ করে চলে যাবে, তাই তো। কিন্তু নিচের দিকটা এখনো আমরা দেখি নাই, সেই নিচের দিকটা হচ্ছে আমার এলইউএফ, সরি, এটা, হ্যাঁ, এলইউএফ হচ্ছে লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি। এটাকে টেকনিক্যালি বলা হয় এএলএফ, বাট অ্যামেচার রেডিওতে এটাকে এলইউএফ বলা হয়। তো উত্তর এলইউএফ থেকে আমরা বুঝতে পারছি যে লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি, তার মানে এলইউএফ এর নিচের কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এলইউএফটা হচ্ছে এএলএফ, এটা হচ্ছে অ্যাবজর্পশন লিমিটেড ফ্রিকোয়েন্সি। ডি লেয়ার এই এএলএফ বা এলইউএফ এর নিচে যে ফ্রিকোয়েন্সি গুলো সেগুলোকে খেয়ে ফেলে, ঠিক আছে। তাহলে আমার যদি প্রশ্ন এরকম থাকে যে এলইউএফ হচ্ছে 12 মেগাহার্জ একটা নির্দিষ্ট দিনে, তাহলে হুইচ ফ্রিকোয়েন্সি ইউ উইল ইউজ। এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, 7 মেগাহার্জ, 5 মেগাহার্জ, 12 মেগাহার্জ এবং 18 মেগাহার্জ। তখন আপনাকে কিন্তু এলইউএফ এর উপরের ফ্রিকোয়েন্সি আপনার ধরতে হবে, কারণ এলইউএফ এর নিচের ফ্রিকোয়েন্সি কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারবেন না, সেটা রং অ্যান্সার হবে। প্রশ্ন একই সাথে থাকতে পারে যে এমইউএফ 15 মেগাহার্জ, এলইউএফ 10 মেগাহার্জ,
সো উইচ ফ্রিকোয়েন্সি ইউ উইল ইউজ, তাহলে আপনাকে এমইউএফ এর নিচে এলইউএফ এর উপরে একটা ফ্রিকোয়েন্সি মাঝামাঝি একটা জায়গা বের করতে হবে। ওই উত্তরে যে চারটা থাকবে তার মধ্যে কোনো একটা থাকবে, দেখবেন যে এটা এমইউএফ এর থেকে বেশি না, আবার এলইউএফ এর থেকে কম না, লোয়েস্টের থেকে নিচে না, ম্যাক্সিমামের থেকে উপরে না, সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের ইউজ করতে হবে। এই পর্যন্ত কি বুঝতে কারোর সমস্যা আছে? জি, সাইফুল ইসলাম। জি ভাইয়া, আমার কোশ্চেন ছিল যে মানে আমরা এটা কখন বুঝতে পারবো যে এখন এটা এমইউএফ এত মেগাহার্টজ আছে বা এলইউএফ এত মেগাহার্টজ আছে আজকের দিনে? এইটা এটার কোনো হচ্ছে, হ্যাঁ, এইটার ওই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে আইসোনোট বলে একটা জিনিস আছে, আহ, এটা পাবলিশ করা হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করা হয়। আপনি কিছু ওয়েবসাইট আছে, সেই সব ওয়েবসাইটে গেলে এমইউএফ এবং এলইউএফ দেয়া থাকে। এটা কি প্রতিদিন আপডেট করা হয়? এটা প্রতিদিন আপডেট হয়। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কি? মূলত আমরা যারা অনেকদিন ধরে রেডিও ইউজ করি, আপনারা যখন রেডিও ইউজ করবেন, কিছু জিনিস থাকে যে একদমই আপনার মানে এই এমইউএফ এবং এলইউএফ হালকা চেঞ্জ হয়, কিন্তু বেসিক যে জিনিসটা যে এই 10 মেগাহার্জের নিচের ফ্রিকোয়েন্সি দিনের বেলা অ্যাবজর্ভ করবে এই ডি লেয়ার, সেটা 10টা কোনোদিন কমে হয়তো 8 হতে পারে, কোনোদিন বেড়ে 12 হতে পারে। আবার উপরের দিকে হচ্ছে যে এমইউএফ, যেটা এই এমইউএফ 30-এর আশেপাশে নড়াচড়া করে, সেই জন্যই 30কে বলা হয়, মানে এইগুলা ভাগ করা আছে এই জন্যই যে এইচএফ হচ্ছে 30 মেগাহার্টজ পর্যন্ত। তো 30 মেগাহার্টজের ওইটা হয়তো কমে বেড়ে হয়তো কোনোদিন 40 হতে পারে, কোনোদিন 20-এও নেমে আসতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 30। তো আমরা যারা অনেকদিন ধরে ব্যবহার করি আমরা জানি যে ওই দিনের বেলায় আমার সারাদিন চেষ্টা করলেও আমি ওই 3 মেগাহার্টজে কথা বলতে পারবো না। গ্রাউন্ড ওয়েভে পাবো, কিছু দূর যাবে, লাইন অফ সাইটে কিছু দূর যাবে, কিন্তু আমি যদি চেষ্টা করি 3 মেগাহার্টজে আমি ঢাকা থেকে কলকাতায় কথা বলবো কিংবা ব্যাংককে কথা বলবো, সেটা পসিবল হবে না, কারণ এইটা দিনের বেলায় খেয়ে ফেলবে ডিলেয়ার। সেটা আমরা জানি যে রাতে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, দিনের বেলায় যেটা বললাম যে দিনের বেলায় আমার ডি লেয়ারটা 10 মেগাহার্জের নিচের ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ভ করে নেয়। তাহলে আমার প্রশ্ন আসতে পারে যে ওই ছবিটা কই, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আসতে পারে যে আমার এই যে বেগুনি যে ফ্রিকোয়েন্সিটা, যে এইচএফ ফ্রিকোয়েন্সির উপরের দিকটা, ধরা যাক লেটসে 30 মেগাহার্জ কিংবা 25 মেগাহার্জ, তো এই ফ্রিকোয়েন্সিটা তো দিনেও কাজ করে রাতেও কাজ করে। তো আমার শুধু শুধু কষ্ট করে ওই এইচএফ কিংবা এমএফ এর দিকে যে ফ্রিকোয়েন্সি, নিচের ফ্রিকোয়েন্সি ইউজ করার তো দরকার নাই, যেটা দিনে কাজ করবে না রাতে কাজ করবে, এত ঝামেলার তো দরকার নাই, তাই না? একটা করলেই হয় যেটা সবসময় কাজ করে। এখানেও সমস্যা হচ্ছে যে এই রাতের বেলায় যখন ডি লেয়ার থাকে না, তখন এই উপরের ফ্রিকোয়েন্সি গুলা এফ লেয়ার ঘুরে আসে ঠিকই, কিন্তু সাথে যেহেতু আরো অনেক ফ্রিকোয়েন্সি রিফ্লেক্ট করে, রাতের বেলায় প্রচন্ড নয়েজ থাকে। নয়েজ লেভেলটা এত বেড়ে যায় যে রাতের বেলা আসলে এই ফ্রিকোয়েন্সিটা রিফ্লেক্ট করলেও এটা ইউজেবল থাকে না। রাতের বেলায় আমার বেস্ট হচ্ছে নিচের দিকের ফ্রিকোয়েন্সি গুলো। তো একটা রুল অফ থাম্ব হচ্ছে যে আহ ধরেন আমাদের ফ্রিকোয়েন্সি 1.8 মেগাহার্টজ থেকে শুরু, তো আমরা রাতের বেলায় 1.8 মেগাহার্টজ, তারপরে গভীর রাতে 1.8 মেগাহার্টজ, এরপরে আমরা 3.5 মেগাহার্টজ, তারপরে 7 মেগাহার্টজ, এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি আমরা সারা রাত ইউজ করতে পারি। তারপরে দিন যখন হবে একদম সকালবেলায় প্রথমে আমার 7 মেগাহার্টজের পরে 10 মেগাহার্টজ, তারপরে 14 মেগাহার্টজ খুলবে, 14-র পরে দুপুরের আগে আগে 21 মেগাহার্টজ খুলবে 10টা 11টা থেকে। মানে সূর্য যখন একদম মাথার উপরে থাকবে তখন হচ্ছে আমার 30 মেগাহার্টজে হিট করবে, এই জায়গাতে হিট করবে, সরি এই জায়গাতে হিট করবে। এরপরে যত বেলা নামতে থাকবে আমার ফ্রিকোয়েন্সিও আমার নিচের দিকে নামতে হবে প্রপার কমিউনিকেশনের জন্য। আবার সন্ধ্যাবেলায় আমরা 7 মেগাহার্টজ, তারপরে রাত্রেবেলায় 8টা 9টার দিকে আবার আমরা 7 থেকে আরো নিচের দিকে নামবো। তো এটা হচ্ছে রুল অফ থাম, যে সূর্য যত উপরে উঠবে আমার ফ্রিকোয়েন্সি, ইউজেবল ফ্রিকোয়েন্সি তত উপরে যাবে। জি, ইলিয়াস খান বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যেহেতু হচ্ছে
দিন এবং রাতের একটা পার্থক্য আছে, যেটা বললেন যে জি রাতের দিকে হচ্ছে আমরা নয়েজ কমানোর জন্য লোয়ার ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করলে সবচেয়ে ভালো হয়। জি কিন্তু আমরা যখন ডিএক্স কমিউনিকেশন গুলো করতেছি, মানে অন্য জি কান্ট্রির সাথে কথা বলতেছি, হ্যাঁ আমরা জানি যে এখানে ডে লাইটের একটা পার্থক্য কিন্তু থাকে, যে আমাদের জি দেশে এখন যেমন এখন জি রাত, আমেরিকাতে হয়তো বা এখন দিন। হ্যাঁ তো এটা এই নিয়ে ক্ষেত্রে আসবো, এটা নিয়ে আসবো আমরা। মানে সেই ক্ষেত্রে এটা কি সলিউশন হ্যাঁ থাকে? এই যে নেক্সট স্লাইডেই এটা নিয়ে আসবো, সেটাতে আমরা আসছি। ওকে, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখেন। আমি এটা যদি অ্যান্সার না দিই আবার প্রশ্ন করবেন 2-3টা জি। স্লাইড পরে। জি থ্যাংক ইউ। এই স্লাইডটা আমরা বেশি যাব না, কিন্তু আপনারা পরবর্তীতে দেখে নিয়েন যে একটু আগে যেটা বলেছিলাম যে সব সময় যে ডাইরেক্ট আমার মিররের মতো রিফ্লেক্ট করে তা না। এটা আমাদের ছবি আঁকার সুবিধার্থে আমরা করি, কখনো ফ্রিকোয়েন্সিটা এইভাবে বাঁকা হয়ে যায়, কখনো ফ্রিকোয়েন্সিটা ই লেয়ার থেকেও রিফ্লেক্ট করে, কখনো একটা ফ্রিকোয়েন্সি দুইটা লেয়ারের মধ্যে লাফালাফি করতে থাকে, তারপরে একসময় আবার এটা ফেরত চলে আসে। এটাকে ডাক্টিং বলে। তো ডাক্টিং হচ্ছে খুব কমন ফেনোমেনা না, এটা রেয়ার ফেনোমেনা। সেই জন্য আমরা ডাক্টিংকে সবসময় আর কি অতটা গুরুত্ব দিই না। তো এইটা নিয়ে আমরা বেশি করব না, আমরা শুধু এখান থেকে আমরা হপ, সিঙ্গেল হপ এবং মাল্টি হপের জিনিসটা আমরা নিয়ে, মানে এতক্ষণ আমরা যা বললাম সেগুলো এটা আরেকটা স্লাইড দেখানো আছে আর কি এক ইসে। আমি যেহেতু এটা কপি করে করে আনছি গুগল থেকে ছবিগুলো প্রয়োজনে, সে এটা ছিল এরকম। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। মানে এখানে আমাদের পড়বো আসলে হপ। হপ কথাটা হচ্ছে যে আমরা যেমন ওই যে দড়ি দিয়ে খেলে না ছোট বাচ্চারা, ঘুরায় ঘুরায় পায়ের মধ্যে দিয়ে মাথার উপর দিয়ে, এটাকে কি বলে ওটাকে, খেলাটার নামও জানি না আমি। তো দড়ি খেলা, দড়ি লাফ, হ্যাঁ। হ্যাঁ তো দড়ি লাফ। তো স্কিপিং দড়ি বলে লাফ, ওটাকে। হ্যাঁ স্কিপিং। তো রাইট, এই তো স্কিপিং এ আমার যখন একটা দড়ি যখন ধরা যাক একবার আমার পায়ের তল থেকে মাথা পর্যন্ত, মানে একটা সাইকেল কমপ্লিট হয়, সেটাকে আমরা বললাম যে এক গুণে না, 1 2 3 করে যে গুণে, সেটাই হচ্ছে হপ। মানে এক একবার ঘোরাটাকে আমরা বলছি হপ, একটা হপিং। তো রেডিও ফ্রিকোয়েন্সি যেটা হয় যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন এটা যায়, তো সেই অ্যাঙ্গেলেই তো এটা, মানে মিররে কি হয় যে আপনি যেইভাবে আলোটা দিবেন সেই অ্যাঙ্গেলেই ফেরত আসবে, তাই তো? তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন যায়, যাওয়ার পরে এটা আবার ফেরত আসে। তো ধরা যাক যে আমার এই যে ট্রান্সমিটার এখানে যেটা, এই ট্রান্সমিটারটা আমি মনে করি যে এই জায়গাটা হচ্ছে ধরলাম ঢাকা আমার এখানে। আচ্ছা একটু ওয়েট করেন, আমার লাইট অফ করতে হবে, কি এক পোকা এসে ভরে যাচ্ছে ঘরের মধ্যে, কিন্তু লাইট অফ করলে তো আবার মনিটরে এসে বসবে। তো এখানে সরি, এখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাবে, যে এটা আমার আয়নোস্ফিয়ারে হপ করে ফেরত আসবে, রিফ্লেক্ট করে ফেরত আসবে। এই যে একবার যে ফেরত আসাটা, এটাকে আমরা বলছি একটা হপ, সিঙ্গেল হপ। তো আমার যদি এখানে ট্রান্সমিটার থাকে ঢাকা, আর আমি ধরে নিলাম এই জায়গাটা চট্টগ্রাম, তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম আমি একটা সিঙ্গেল হপে কথা বলতে পারলাম। ধরে নিই আমার এই আবার ঘুরে এটা এখানে আসবে, আমি ধরে নিলাম এটা ব্যাংকক। তো ঢাকা থেকে ব্যাংককে কথা বলতে হলে আমার এই অ্যাঙ্গেলে আমি যখন পাঠাবো আমার একবারে হবে না, এটা যখন ফেরত আসবে, এটা সমুদ্রের মধ্যে পড়লে খুব ভালো, এটা আবার সমানভাবে রিফ্লেক্ট হবে। কিন্তু এটা যদি মাটির মধ্যে পড়ে তাহলে কিছুটা আমার লস হবে, সিগন্যালের স্ট্রেংথ কমে যাবে, বাট স্টিল এটা রিফ্লেক্ট করবে, করে এটা আবার আকাশে যাবে, যে এখানে ফেরত আসবে। তো এরকম এটাকে বলছি সেকেন্ড হপ। তো এরকম আমি যদি অনেকগুলা হপ হয়, যতবার হপ হবে, মানে 3-4 হপ হয়ে আমার পৌঁছাতে পারে আমার রিসিভারের কাছে, মানে আরেক এন্ডে। তো আমার যত হপ হবে আমার সিগন্যাল লস হবে, মানে যেহেতু প্রতিবার রিফ্লেকশনেই একটু করে লস আছে, উপরেও লস আছে যে প্রতিবার যখন ডিলে আর ভেদ করে যাবে একটু লস হবে, অ্যাবজর্পশন হবে। আবার নিচে যদি সমুদ্র থাকে ভালো রিফ্লেক্ট হবে, কিন্তু মাটি থাকলে সেখানে রিফ্লেকশন কম হবে। তো আমরা সিগন্যাল ভালো পাবো আসলে ফার্স্ট হপে। সেকেন্ড হপ, থার্ড হপ যত দূরে যাব আমার সিগন্যালের স্ট্রেংথ কমতে থাকবে, খুব কমন ব্যাপার, তাই তো? এখন আমি যদি
প্রশ্ন থাকতে পারে তাহলে যে আমি যদি ঢাকা থেকে ব্যাংককে কথা বলতে চাই ক্লিয়ার ভাবে তাহলে কি করতে হবে? তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিতে পারি, অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিলে কিন্তু আমার রিফ্লেক্ট করে আমার ফার্স্ট হপেই আমি থাইল্যান্ড পৌঁছে যেতে পারছি। আমার কি করা লাগছে? আমার ট্রান্সমিশনের অ্যাঙ্গেলটাকে কমানো লাগছে। তো পরবর্তীতে আমরা দেখব যে এই অ্যাঙ্গেল কমিয়ে বাড়িয়ে কি করে আমরা দূরে যেতে পারি। এই অ্যাঙ্গেলটাকে বলে টেক অফ অ্যাঙ্গেল। অ্যান্টেনার সিগন্যালের টেক অফ অ্যাঙ্গেল, মানে এটা অ্যান্টেনার উপর নির্ভর করে পুরাটাই, কাজে আমরা বলবো অ্যান্টেনার টেক অফ অ্যাঙ্গেল। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝেছেন টেক অফ? জি, আমিনুদ্দিন বলেন। জি ভাই, ওই যে তখন আগে একটা কোশ্চেন করছিলাম যে ওই ডিগ্রিটা কিভাবে বুঝবো, এটা কি তাহলে আমরা অ্যান্টেনা অ্যাডজাস্টের মাধ্যমে বুঝতে পারবো? জি, এরপরে আসবো আমরা, মানে এইটুকু তো বুঝছেন যে আমার অ্যাঙ্গেল চেঞ্জ করে যে আমি ডিস্টেন্স চেঞ্জ করতে পারছি। জি জি বুঝেছি। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে আমরা অ্যান্টেনাটা কি করলে আমার অ্যাঙ্গেল চেঞ্জ হবে। জি, সাইফুল ইসলাম বলেন। না ভাইয়া, পরে করে যে আপনি বললেন যে পরে বলবেন, আসলে আমার আচ্ছা, কোশ্চেনটা এটাই ছিল যে মানে হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো যে আমার এই হপটা কোথায় পড়তেছে বা কয়টা হাফ লাগবে? এইটা বোঝার কোনো উপায় নাই, কারণ আমরা যখন ডিএক্স করি অ্যামেচার রেডিওতে, তো আমরা তো আর একদম ফিক্স বাধা ধরা থাকে না যে আমার আজকে আমার সুইডেনের সাথেই কথা বলা লাগবে, এরকম কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, তো আমরা ভেবেছি আজকে সুইডেনের সাথে কথা বলবো, কিন্তু দেখা গেল যে আমরা আজকে নেদারল্যান্ডের সাথে কথা হয়ে গেল, কিংবা আমার গ্রিনল্যান্ডের সাথে কথা হয়ে গেল, তো এটা চেঞ্জ হবে। বাট আমরা একটা জেনারেল আইডিয়া করতে পারবো যে আমার ইউএসএ তে আমার যদি যেতে হয়, আমার 5টা হপ গেলে আমার সিগন্যাল কিছুই যাবে না ওখানে, কাজে আমার যত লো অ্যাঙ্গেলে আমি মারতে পারবো আমার জন্য সুবিধা। তো আমি যখন আবার লো অ্যাঙ্গেলে মারবো তখন দেখা যাবে আমি ইউরোপ ক্লিয়ার পাবো, কিন্তু আমি কলকাতার দাদাকে আর পাবো না, কারণ সে তখন স্কিপ জোনে পড়ে যাবে। মানে এই যে মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গাটাকে বলে স্কিপ জোন। এই স্কিপ জোনে কিন্তু আপনি পাবেন না। তো এইচএফ রেডিওতে এটা খুব কমন ব্যাপার যে আমরা যখন অ্যান্টেনা, স্পেশাল অ্যান্টেনা ইউজ করি যে লো অ্যাঙ্গেলে মারছি, আমি ইউরোপ খুব ক্লিয়ার পাচ্ছি কিংবা ইউএসএ পাচ্ছি, কিন্তু আশেপাশের কোনো দেশ আমাদেরকে পাচ্ছে না। এটা আমরা যখন ওই যে ডিএক্সপিডিশন করি তখন এইটা খুব আমাদের ফেস করতে হয় যে ইভেন আমাদের চিটাগং থেকে আমাদেরকে পায় না, কলকাতা থেকে আমাদেরকে পায় না, অথচ ইউরোপ আমেরিকা আমাদের সাথে সমানে হাজারে হাজারে কথা বলে যাচ্ছে। জি, তারিকুল ইসলাম বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল ট্রান্সমিট করার সময় অ্যান্টেনাটা হয়তো বা অ্যাঙ্গেলে রাখা লাগবে, এখন এটা কি রিসিভ করার সময় কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকা লাগবে অ্যান্টেনা? হ্যাঁ, রিসিভ এন্ডেও একইভাবে, মানে এইগুলো আসলে ট্রান্সমিটার রিসিভার সব একইভাবে কাজ করছে। রিসিভারও যদি আপনার হাই অ্যাঙ্গেল রিসিভের জন্য বেটার হয়, সে লো অ্যাঙ্গেলের সিগন্যাল ভালো পাবে না। আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। টেক অফ অ্যাঙ্গেল, এটা দিস ইজ সায়েন্স। হ্যাঁ, কিভাবে কাজ করে আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি উত্তর দিতে পারবো না। এটা হচ্ছে প্রুভেন যে অ্যান্টেনা যদি ভার্টিক্যাল হয়, মানে খাড়া করা থাকে, এইটা টেক অফ অ্যাঙ্গেল হবে লো টেক অফ অ্যাঙ্গেল। ধরেন 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রির নিচে। অ্যান্টেনা যদি হরাইজন্টাল হয়, এটা নিয়ে হয়তো এই যে মারুফ আপনাদের ক্লাস নেবে, সেখানে হয়তো থাকবে এটার ডিটেল। অ্যান্টেনা যদি হরাইজন্টাল হয়, এটা টেক অফ অ্যাঙ্গেল হবে হাই। এটা ইট ক্যান বি 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি টেক অফ অ্যাঙ্গেল আসলে খুব খারাপ। 90 ডিগ্রি মানে আপনার মাথার উপর দিয়ে আপনার উপরই আবার এসে পড়বে, তাতে লাভ কি আমার? হ্যাঁ, এটা হ্যাঁ পসিবল যে ধরেন আমি এখান থেকে উত্তরা থেকে ধানমন্ডি কথা বলতে চাই এইচএফ রেডিও দিয়ে, বাট সেটার জন্য আমার এই মাথার উপরে যে রিফ্লেক্ট করা লাগবে না, 90 ডিগ্রি লাগবে না, কারণ এটা এত কম ডিস্টেন্স, এটা ওই লাইন অফ সাইটে পেয়ে যাবে। তো এইটুকু আপনারা বুঝেন যে অ্যান্টেনা যদি ভার্টিক্যাল হয় তাহলে এটা টেক অফ অ্যাঙ্গেল অনেক লো হবে, অ্যান্টেনা যদি হরাইজন্টাল হয় তাহলে এটা টেক অফ অ্যাঙ্গেল অনেক মিডিয়াম কিংবা হাই হবে। সেই জন্য আমার অ্যান্টেনা হতে পারে ভার্টিক্যাল, একটা অ্যান্টেনা ভার্টিক্যাল হতে পারে, অথবা একটা অ্যান্টেনা হরাইজন্টাল হতে পারে। মানে এটা মনে করেন তার একটা অ্যান্টেনা, সেটা আমার মাটির সমান্তরালে যখন থাকবে এটা হরাইজন্টাল অ্যান্টেনা, এটা যখন আমার খাড়া করা থাকবে 90 ডিগ্রিতে সেটা আমার ভার্টিক্যাল অ্যান্টেনা। জি, দুর্জয় বলেন।
আমি কি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারি, মানে দুইটার মাঝামাঝি? জি পারেন। তখন আপনি ভার্টিক্যালের কিছু সুবিধা পাবেন, হরাইজন্টালের কিছু সুবিধা পাবেন, একই সাথে তাদের অসুবিধাগুলোও পাবেন। ধন্যবাদ। জি সাইফুল সাহেব বলেন। আচ্ছা ভাইয়া, এই জিপি অ্যান্টেনা কি ভার্টিক্যালের ভিতরে পড়ে? অবশ্যই। আচ্ছা খাড়া না? জি জি। হ্যাঁ, আমরা আসবো এটাতে। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছেন আপনারা যে এটা বেসিক। খাড়া থাকলে লো টেক অফ অ্যাঙ্গেল থাকবে, আর হরাইজন্টাল থাকলে হাই টেক অফ অ্যাঙ্গেল। আর একটু আগে যে সাইফুল সাহেব জিজ্ঞাসা করলেন যে জিপি অ্যান্টেনা, জিপি মানে গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা। গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্টেনা, কিন্তু ওইটা মূলত গ্রাউন্ড প্লেন এইচএফ এ ইউজ করি আমরা। কিন্তু উনি যেটা বলেছে সেটা হয়তো ভিএইচএফ ইউএইচএফ এর কথা বলেছে। তো ভিএইচএফ ইউএইচএফ এ আসলে এটা আমার আকাশ থেকে রিফ্লেক্ট করার কিছু নাই, টেক অফ অ্যাঙ্গেল কাজে এখানে আননেসেসারি, কারণ যেই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার হয় ভিএইচএফ কিংবা ইউএইচএফ এটা তো আয়নোস্ফিয়ারে রিফ্লেক্ট করে না, কাজে এটার সাথে টেক অফ অ্যাঙ্গেলের কোনো সম্পর্ক নাই। কাজে ইট ক্যান বি ভার্টিক্যাল, ইট ক্যান বি হরাইজন্টাল, কিচ্ছু যায় আসে না। আপনি ওয়াকি টকি একটা বাঁকা করে কথা বললেও শুনতে পাবেন। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করব, এরপরে আবার অ্যান্টেনাতে যাব। আমরা এই যে বারবার এর আগের কথাতে বারবার চলে আসছিল যে 160 মিটার ব্যান্ড কিংবা 40 মিটার ব্যান্ড। তো মিটার ব্যান্ড, এই ব্যান্ডের মিটার এটা আসলে ওয়েভলেন্থ। তো আমি সেম জিনিস 7 মেগাহার্টজও বলতে পারি, অথবা আমি বলতে পারি 40 মিটার ব্যান্ড, অথবা আমি 30 মেগাহার্টজ বলতে পারি, অথবা বলতে পারি 10 মিটার ব্যান্ড। রেডিও যারা আগে শুনতেন, এএম রেডিওতে দেখবেন যে তারা বলতো যে আপনারা শুনছেন বাংলাদেশ বেতার 630 মিটার ব্যান্ডে। একটা সময় ওই রেডিওতে স্কেল যে দাগ দাগ কাটা থাকতো সেখানে 630, 80 এরকম লেখা থাকতো যে মিটার ব্যান্ড। তো ওই সময় মিটার মিটার দিয়ে মানে এই ওয়েভলেন্থ হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সির একটা ফুল সাইকেল 360 ডিগ্রি বলি আমরা। যে আমি এখান থেকে যদি ধরি এই পয়েন্ট 2 থেকে, যে এটা পিকে গেল, প্লাসে গেল, তারপরে আবার জিরোতে আসলো, এসে মাইনাসে গেল, এসে আবার জিরো, এটা হচ্ছে একটা সাইকেল, ওয়ান সাইকেল। অথবা আমি পিক থেকে পিক ধরলেও হবে, যে একটা পিক থেকে একদম মাইনাসে গেল, তারপর আবার পিকে আসলো। তাহলে এই একটা সাইকেল কমপ্লিট হতে এই ফ্রিকোয়েন্সিটা যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে, এই ফ্রিকোয়েন্সিটা তো আসলে এটার একটা গতি আছে, আলোর গতিতেই ফ্রিকোয়েন্সি যায় সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আমার ডিস্টেন্সটা, যে একটা সাইকেল যেতে আমার যতটুকু জায়গা লাগলো, যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, এইটাকেই বলে ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে যতবার এটা একটা মানে যতগুলো সাইকেল 1 সেকেন্ডে হচ্ছে সেটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ, এইচজেড। মিস্টার হার্জ যেটা আবিষ্কার করেছিল এটাকে বলে হার্জ। তো 1 সেকেন্ডে যদি মানে এইটুকু ডিস্টেন্স যেতে যদি আমার 1 সেকেন্ড লাগে, মানে একটা সাইকেল কমপ্লিট হতে যদি 1 সেকেন্ড লাগে, সেটাকে আমরা বলবো 1 হার্জ ফ্রিকোয়েন্সি। আমরা যে আমাদের বাসার কারেন্টের লাইনে বলা থাকে 50 হার্জ, তার মানে সেকেন্ডে 50 বার এরকম পিক আসে, 50 বার পজিটিভে যায়, 50 বার নেগেটিভে যায়। আমরা যখন বলি 7 মেগাহার্জ, সেটা হচ্ছে সেকেন্ডে 70 লক্ষ বার বা 7 মিলিয়ন বার এটা উঠানামা করে ফ্রিকোয়েন্সিটা। তো এই ফ্রিকোয়েন্সির এবং ওয়েভলেন্থের যে সূত্রটা, এইটা আপনাদের পরীক্ষার জন্য লাগবে। এখান থেকে 2-3টা কোশ্চেন থাকবে। সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু এফ গুণন ল্যামডা, এটা ইনটু গুণন এফ গুণ ল্যামডা। এটা হচ্ছে গ্রিক অক্ষর ল্যামডা, যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন, পাই, আলফা, বিটা এরকম বিভিন্ন গ্রিক অক্ষর দিয়ে আমরা সূত্রগুলো লিখি। এই ল্যামডাকে বলা হয়, ল্যামডা মানে ওয়েভলেন্থ, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ভি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে স্পিড, যে ফ্রিকোয়েন্সির যে স্পিড। এখানে তো 3টা জিনিস আছে, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি আর ডিস্টেন্স। তো ভি হচ্ছে আমার স্পিড। তো ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সির স্পিড ফ্রি স্পেসে আলোর যে গতি, সেম গতি। এটা স্ট্যান্ডার্ড ধরা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সেম অঙ্কটা যদি এখন আমরা করি, যে ভি ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা আমরা জানছি,
ভি হচ্ছে এখানে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, এই যে 10⁸ বুঝছেন না, 10 স্কোয়ার মানে হচ্ছে 10⁻², আর 10⁸ মানে হচ্ছে 8টা শূন্য। তো এই 10⁸টা যে দেখেন, এই যেখানে আমি লিখেছি 10-এর পরে 8টা শূন্য, সরি 10-এর পরে না, মানে 3-এর পরে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, মানে এটাকে ভাঙলে এইভাবে আসে। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। এখন আমরা জানি যে কোনো অঙ্ক করতে হলে সবগুলোকে এককে নিয়ে আসতে হয়। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করেছি যে কিলোমিটার থাকলে এটাকে মিটারে নিয়ে আসতে হয় বা সেম এককে নিয়ে আসতে হয়। তো এই সূত্রের ক্ষেত্রে ভি হচ্ছে মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি হার্জ, ফ্রিকোয়েন্সি ইন হার্জ, আর ওয়েভলেন্থ হচ্ছে মিটার। তো আমরা এখন যদি একটা অঙ্ক করি যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 150 মেগাহার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয় সেইটার ওয়েভলেন্থ কত, তাহলে এখানে এফ হচ্ছে 150 মেগাহার্টজ। সরি, এটা আমি গতদিন আরেকটা অঙ্ক করেছিলাম। তাহলে এফ যদি 150 মেগাহার্টজ হয়, 150 মেগাহার্টজ মানে হচ্ছে 150-এর পরে 6টা শূন্য দিলে আমার হার্টজে আসবে, 3টা শূন্য দিলে কিলো হার্টজ, তারপর আরো 3টা শূন্য দিলে হার্টজ, কিংবা 10⁶ আমাদের জানতে হবে। আর ভি আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি শিওর না ক্যালকুলেটর অ্যালাউড কিনা, এটা বিটিআরসির কাছে জেনে নিতে হবে আপনাদেরকে। আপনারা মনে রাখবেন যে ফ্রিকোয়েন্সি হচ্ছে খুব সহজ, মানে একদম কিলোগ্রাম গ্রামের মতো হিসাব, মানে এটা তো মেট্রিক সিস্টেম, যে 1 কিলো হার্টজ মানে হচ্ছে 1000 হার্টজ। মনে করেন 1000 গ্রামে 1 কিলোগ্রাম, কিলো মানে 1000, কে মানে সবসময় 1000, কে ইজ অলওয়েজ 1000। ঠিক আছে, সেম ভাবে 1 মেগাহার্টজ মানে হচ্ছে 1000 কিলোহার্টজ। তাহলে 1000 কিলোহার্টজকে আবার আপনি যদি হার্টজে নিয়ে আসতে চান তাহলে আরো 1000 গুণ করবেন। খুব সহজ, এটা ক্যালকুলেটর লাগবে না, শূন্যগুলা কাটাকাটি করবেন শুধু। আচ্ছা, এরপরে আমরা জানি যে ভি ইকুয়াল টু এফ গুণন ল্যামডা। তাহলে আমরা অঙ্ক করি যে যেহেতু আমি ওয়েভলেন্থ বের করব, ল্যামডাটা রাখলাম এই পাশে, তাহলে ওই পাশে ভি, এফটা ভি এর নিচে চলে যাবে, ভি ডিভাইডেড বাই এফ। তাহলে আমি যদি এখন এটা অঙ্কে ফেলি যে ভি হচ্ছে 3 × 10⁸, আর এফ ছিল 150 × 10⁶, অথবা এই যে বাংলা হিসাবে করলে যে উপরে উপরে হচ্ছে 8টা শূন্য দিবেন, আর নিচে 150-এর পরে 6টা শূন্য দিবেন। তাহলে আমরা যদি এই যে উপর নিচে 3টা 3টা 6টা করে শূন্য কেটে দিই, তাহলে আমার থাকবে 300 ডিভাইডেড বাই 150, 300 ডিভাইডেড বাই 150 হচ্ছে 2। তাহলে 150 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ হচ্ছে 2 মিটার, 2 মিটার ব্যান্ড এটা। সেম ভাবে আপনি যদি অন্য একটা ফ্রিকোয়েন্সি দেন, এটা যদি 30 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি দেন, তাহলে দেখবেন অঙ্ক করলে এটা বেরোবে 10 মিটার ব্যান্ড। এখানে একটা কুইক টিপস আছে। কুইক টিপস হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা যদি মেগাহার্টজে দেয়া থাকে, মেগাহার্টজ হতে হবে, ফ্রিকোয়েন্সিটা যদি মেগাহার্টজে দেয়া থাকে, এই যে আমি একটু লাল রং করে রাখছি, দেখেন এত অঙ্ক হিসাব নিসাব করে বেরোলো কি 300 ডিভাইডেড বাই 150 মানে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিটা যদি মেগাহার্টজে দেয়া থাকে তাহলে 300-কে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিলেই আপনার ওয়েভলেন্থ চলে আসবে। 300 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ইন মেগাহার্টজ ইকুয়াল টু ওয়েভলেন্থ ইন মিটার। ঠিক আছে, তাহলে শর্ট করে কে উত্তর দিতে পারবে 30 মেগাহার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে এটার ওয়েভলেন্থ কত হবে?
হাত তোলেন, কে পারবেন? 10। রাইট, 300 ডিভাইডেড বাই 30, তাহলে 10, তাহলে 10 মিটার ব্যান্ড। সেম ভাবে অঙ্কটা যদি আপনার উল্টা থাকে, যে আপনার মিটার ব্যান্ড দেয়া থাকে, ফ্রিকোয়েন্সি না দেয়া থাকে, তাহলে আমাদের দেখেন ওই এখানে একটু চেঞ্জ করলেই, যে আমার ল্যামডা ঠিক রাখবো, আমার হচ্ছে সরি ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভি। তাহলে আমার যদি এফ দেয়া থাকে, তাহলে ভি বাই ল্যামডা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে একইভাবে আসবে যে ফ্রিকোয়েন্সি ইন মেগাহার্টজ ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই ওয়েভলেন্থ। একইভাবে দেখেন যে আপনার যদি 300 দেয়া আছে, এটাকে আপনি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ হচ্ছে 2 দিয়ে ভাগ দেন, দেখেন আপনি 150 মেগাহার্টজ পেয়ে যাবেন। কিংবা 30 মেগাহার্টজ, যেটা আমি বললাম যে 300 ডিভাইডেড বাই 10 মিটার মানে 30 মেগাহার্টজ। বাট এটা মেগাহার্টজে হতে হবে, কারণ ওই শূন্যগুলোই আমরা কাটাইছি আসলে। তো আপনারা একদম শিওর না হলে আপনারা এই শূন্য কাটাকাটি করেই দেখবেন যে কোনটা আসে উত্তর। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে সবকিছুর মতো, একটু আগে যেমন একজন জিজ্ঞাসা করলেন যে 88 মেগাহার্টজ, কিন্তু একটু দূরে গেলেও তো কথা যাচ্ছে। তো এই মিটার ব্যান্ড গুলা একদম এক্সাক্ট না, আমাদের বুঝার সুবিধার্থে আমরা এটা বলে রাখছি, মানে ওই মিটার ব্যান্ডে আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। যেমন ভিএইচএফ এ 2 মিটার ব্যান্ড হচ্ছে আমাদের আসলে 145 মেগাহার্টজ। তো 145 মেগাহার্টজ যদি দেয়া থাকে আপনার ফ্রিকোয়েন্সি, তাহলে আপনি যখন এটা হিসাব করবেন, দেখবেন যে 145 দিয়ে যখন হিসাব করবেন, তখন এটা আসবে 145 দিয়ে যখন আপনি হিসাব করবেন, তখন হিসাবটা আসবে 2.06 কিংবা এরকম কিছু একটা। বাট আপনার উত্তরে দেখবেন যে 2 মিটার দেয়া আছে, 4 মিটার দেয়া আছে, 6 মিটার দেয়া আছে, 1 মিটার দেয়া আছে, তখন আপনি 2 সিলেক্ট করবেন, মানে 2.06 মানেই 2। সিমিলারলি 10 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি, 30 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি, সরি 30 মেগাহার্টজের মিটার ব্যান্ড আমরা হিসাব করে বের করলাম 10 মিটার, কিন্তু দেয়া আছে হচ্ছে 28 মেগাহার্টজ। 28 মেগাহার্টজে কোন মিটার ব্যান্ড, ওয়েভলেন্থ কোন মিটার ব্যান্ড? তখন হচ্ছে আপনার ওয়েভলেন্থটাই কিন্তু ব্যান্ড, মিটার ব্যান্ড, এটা খেয়াল রাখবেন, কারণ প্রশ্নে হয়তো ওয়েভলেন্থ লেখা থাকবে না, লেখা থাকবে যে 28 মেগাহার্টজ কোন ব্যান্ডে পড়ে। তখন আপনি দেখবেন যে অঙ্ক করলে বেরোবে ওটা 10 মিটার আসবে না, ওটা 9.99 সামথিং আসবে। তখন দেখবেন যে উত্তরের মধ্যে যদি 10 থাকে, 10টা সিলেক্ট করবেন। জি ইফতিয়ার সাহেব বলেন। ভাই এই টাইপের কি কোনো ম্যাথ থাকবে যে বিটিএসসি এক্সামে? অবশ্যই থাকবে, এখান থেকে কম করে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, শুধু এই সূত্রটা দিয়ে আপনি করতে পারবেন, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, ওয়েভলেন্থ বের করতে হবে, ওয়েভলেন্থ দেয়া থাকবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিংবা মিটার ওয়েভলেন্থ দেয়া থাকবে না, হয়তো মিটার ব্যান্ড দেয়া থাকবে, যে এত মিটার ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কোনটা। উল্টাটা থাকতে পারে, এই ফ্রিকোয়েন্সিটা কত মিটার ব্যান্ড। এখান থেকে 4-5টা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। এই সূত্রটা যদি না বুঝেন, এরপরে অ্যান্টেনার 2টা স্লাইড আছে, সেটা বুঝবেন না। এটা খুব ভালো মতো বুঝতে হবে যে আমি ওয়েভলেন্থ থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি বের করব, ফ্রিকোয়েন্সি থেকে কিভাবে ওয়েভলেন্থ বের করব। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এইটা খুবই ইম্পর্টেন্ট, খুব সিম্পল ম্যাথ। এসএসসি পাস করা যেহেতু সবাই, তো এই ম্যাথ পারা লাগবে অবশ্যই। সরল অঙ্ক তো আমরা এর থেকে পাতার পর পাতা করছি, এটা তো জাস্ট একটা গুণ ভাগের অঙ্ক। ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি আমি জানি ভেলোসিটি 3 × 10⁸। বাকি দুইটা যে কোনো একটা দেয়া থাকলে বাকিটা আমি পারবো। শুধু মনে রাখতে হবে যে এফ কিন্তু মেগাহার্টজে দেয়া থাকতে পারে, কিলোহার্টজে দেয়া থাকতে পারে, আমাকে এটাকে হার্টজে নিয়ে আসতে হবে অঙ্ক করার জন্য। অথবা যে টিপসটা মনে রাখতে হবে যে 300 ডিভাইডেড বাই 145। আপনারা যখন ইউটিউব কিংবা গুগলে সার্চ করবেন, অনেক জায়গায় পাবেন যে 248 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। বি কেয়ারফুল, ওইটা হচ্ছে আপনার ফুটে আসবে, তখন মিটারে না।
ওই ঝামেলাতেই যাবেন না, মিটার সিস্টেমে থাকেন, প্রশ্ন মিটার সিস্টেমের বাইরে যাবে না। আচ্ছা, আমরা নেক্সটে যাই তাহলে। আচ্ছা, অ্যান্টেনা দুই রকম আমরা একটু আগে দেখেছিলাম, একটা হরাইজন্টাল অ্যান্টেনা, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্টেনা। তো অ্যান্টেনার বেসিক মানে সায়েন্স হচ্ছে যে অ্যান্টেনা মিনিমাম হাফ ওয়েভলেন্থ হতে হবে। আপনার বেসিক যে অ্যান্টেনা সেটা হাফ ওয়েভলেন্থ হতে হবে। এখন হাফ ওয়েভলেন্থটা কি জিনিস? হাফ ওয়েভলেন্থটা হচ্ছে ওই যেই ফ্রিকোয়েন্সির অ্যান্টেনা আমি বানাচ্ছি সেই ফ্রিকোয়েন্সির যে ওয়েভলেন্থ, একটু আগে আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা করলাম, সেই ওয়েভলেন্থের অর্ধেক, হাফ ওয়েভলেন্থ। তাহলে আমি যদি একটা 15 মেগাহার্টজের অ্যান্টেনা বানাই, 15 মেগাহার্টজের হচ্ছে আমি ওয়েভলেন্থ হচ্ছে 20 মিটার, তাহলে 20 মিটারের হাফ ওয়েভলেন্থ হচ্ছে 10 মিটার, আর 20 মিটারের কোয়ার্টার ওয়েভলেন্থ হচ্ছে 5 মিটার। সিম্পল অঙ্ক, যে 4 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে অর্ধেক। এইটুকু তো আমরা বুঝছি। এখন প্রশ্ন যদি থাকে, আচ্ছা অ্যান্টেনা দুই রকম হতে পারে, যে হরাইজন্টাল, ভার্টিক্যাল। ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি কোয়ার্টার ওয়েভ, ভার্টিক্যাল, গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা। এটা এই সবুজটা হচ্ছে গ্রাউন্ড, মাটি, এই সবুজটাও মাটি ধরে নি। তো গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা হচ্ছে যে গ্রাউন্ডের উপরে থাকবে। তো গ্রাউন্ড প্লেন অ্যান্টেনার আমরা একটু আগে পড়লাম যে বেসিক অ্যান্টেনা হতে হবে হাফ ওয়েভলেন্থ। আসলে গ্রাউন্ড প্লেন অ্যান্টেনার অর্ধেক মাটির উপরে থাকে, বাকি অর্ধেক মাটির নিচে থাকে। তো মাটির নিচে আমাদের অ্যান্টেনা বানাতে হয় না, এটা মাটিটাই অ্যাক্ট করে লাইক এ রিফ্লেক্টর, লাইক এ মিরর। তো এইটা আমরা ইমাজিনারি ধরে নিই যে বাকি কোয়ার্টার মাটির নিচে আছে। সো এইটাও আসলে হাফ ওয়েভলেন্থ অ্যান্টেনা, কিন্তু এটা বলা থাকবে কোয়ার্টার ওয়েভ ভার্টিক্যাল অ্যান্টেনা, অথবা কোয়ার্টার ওয়েভ ভার্টিক্যাল গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা, অথবা জিপি অ্যান্টেনা। তো নর্মালি কোয়ার্টার ওয়েভ অ্যান্টেনা। এখন প্রশ্ন থাকতে পারে যে 15 মেগাহার্টজের কোয়ার্টার ওয়েভ অ্যান্টেনার লেন্থ কত হবে? খুব সহজ, 15 মেগাহার্টজকে আমি ওয়েভলেন্থ বের করব 15 মেগাহার্টজের, সেইটার 4 ভাগের 1 ভাগ হবে কোয়ার্টার। প্রশ্ন থাকতে পারে যে একটা ডায়াপোল অ্যান্টেনা, আচ্ছা এখানে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে এই যে কোনো অ্যান্টেনার দুইটা পার্ট থাকে, কেন তারের তো দুইটা তার থাকে, দেখছেন আপনারা, একটা হচ্ছে সিগন্যাল যায় আর একটা শিল্ড থাকে। তো এখানেও দুইটা তার আছে, মানে এটা ছোট করে আঁকা তাই বোঝা যাচ্ছে না, মাঝখানে একটা গ্যাপ আছে। তো সিগন্যালের দুইটা অংশ থাকে, একটা যাবে একটা ফিরবে, দুইটা তার অবশ্যই থাকতে হবে। তো প্রশ্ন যদি থাকে যে একটা ডায়াপোল অ্যান্টেনা, এটাকে ডায়াপোল অ্যান্টেনা বলে, যে এই একটা পোল, এই একটা পোল, এই একটা পোল, ডাইপোল, ডাই মানে দুই, ডাইপোল অ্যান্টেনা। তো একটা ডাইপোল অ্যান্টেনা যদি কোনো ওয়েভলেন্থ বলা না থাকে, আপনাদেরকে জেনে নিতে হবে, মনে রাখতে হবে যে বেসিক অ্যান্টেনা হচ্ছে হাফ ওয়েভলেন্থ। তাহলে ডায়াপোল, যদি প্রশ্ন থাকে একটা ডায়াপোল অ্যান্টেনা, অথবা প্রশ্ন থাকতে পারে একটা হাফ ওয়েভ ডায়াপোল অ্যান্টেনার লেন্থ কত, তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি থেকে আমি ওয়েভলেন্থ বের করব। যেহেতু হাফ ওয়েভলেন্থ, সেটা বলা থাকতে পারে নাও বলা থাকতে পারে, তাহলে হাফ ওয়েভলেন্থ হবে 10 মিটার, কখনোই 20 মিটার হবে না, কারণ হচ্ছে অ্যান্টেনা কখনো ফুল ওয়েভলেন্থ হয় না, হাফ ওয়েভলেন্থ। প্রশ্ন থাকতে পারে একটা ডায়াপোল অ্যান্টেনার এক একটা পোলের কিংবা এক একটা লেগের লেন্থ কত। যেহেতু প্রশ্নের মধ্যেই বলা আছে এটা একটা ডায়াপোল অ্যান্টেনা, কাজে এটা দুইটা পোল, দুইটা সাইড, এবং এক একটা সাইডের যদি চায় তাহলে অবভিয়াসলি সেটা হাফের অর্ধেক হবে, মানে কোয়ার্টার। তাহলে আমার এই এক একটা সাইড হচ্ছে কোয়ার্টার ওয়েভলেন্থ, এই দুইটা মিলে আমার হাফ ওয়েভলেন্থ। তাহলে আমার যদি দেয়া থাকে ফ্রিকোয়েন্সি 15 মেগাহার্টজ, তাহলে এটার কোয়ার্টার ওয়েভলেন্থ হচ্ছে 5 মিটার, যে এক একটা সাইড 5 মিটার করে, টোটালটা 10 মিটার। এখন আমাকে কুইকলি কেউ কি বলতে পারবেন যে একটা হাফ ওয়েভলেন্থ অ্যান্টেনা 30 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, সেটার হাফ ওয়েভলেন্থ কত হবে? 15 মেগাহার্টজ মিটার। 2.5 হবে। রাইট, কারণ হচ্ছে 30 মেগাহার্টজের ওয়েভলেন্থ হচ্ছে 10 মিটার,
10 মিটারের অর্ধেক হচ্ছে 5 মিটার। 15 মেগাহার্টজ দিয়ে হিসাব করবেন না, আপনাদেরকে সবসময় মিটার ব্যান্ডে নিয়ে আসতে হবে যে ওটার ওয়েভ লেন্থ কত। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা প্রশ্নে থাকবে না, আবার থাকতেও পারে, যে একটা ডাইপোল অ্যান্টেনা কিংবা একটা হরাইজন্টাল অ্যান্টেনা মাটি থেকে কত উপরে থাকবে। এটার উত্তরটা হচ্ছে মিনিমাম হাফ ওয়েভলেন্থ উপরে থাকতে হবে। প্রশ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে অ্যান্টেনাটা, সেটার যে লেন্থ, সেই লেন্থ পরিমাণ উপরে থাকতে হবে, তাছাড়া এটা কাজ করবে না। মানে এটাকে যদি আপনি মাটির উপর ফেলে রাখেন, ইট উইল নট ওয়ার্ক। যদি কাজ করতো খুব সুবিধা হতো, আমরা ছাদের উপর অ্যান্টেনা বিছিয়ে রাখতে পারতাম, লাঠি দিয়ে উঁচু করা লাগতো না। ভার্টিক্যাল গ্রাউন্ড প্লেনের ক্ষেত্রে এটা গ্রাউন্ডেই রাখা লাগবে, এটা আমি ছাদে নিতে পারবো না। আমি যদি রুফটপে নিই ভার্টিক্যাল অ্যান্টেনা, তাহলে আমার এই যে গ্রাউন্ডের যেই অংশটা, সেই অংশটা আমার তখন বানিয়ে দিতে হবে। এই যে এটা হচ্ছে উপরে, সেম জিনিসটা আমি যদি ছাদে দিই, তাহলে খাড়া একটা যতটুকু থাকবে ঠিক ততটুকু আরেকটা খাড়া নিচে থাকবে। আচ্ছা, এই জিনিসটা আমরা অন্যভাবেও করতে পারি, এই খাড়াটা এত বড় না দিয়ে এটাকে ছোট করে, অনেক সময় আপনারা এরকম অ্যান্টেনা দেখতে পাবেন যে তিনটা ছোট ছোট ঠ্যাং বের করা থাকে নিচের দিকে। আমার আঁকা খুবই খারাপ হলো, মানে তিন দিকে তিনটা ঠ্যাং এভাবে 90 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো থাকে। এইটা আসলে ওই গ্রাউন্ডটাকে সে ইমুলেট করে, আর্টিফিশিয়াল গ্রাউন্ড দেয়, যে এই সিগন্যালটা, খাড়া সিগন্যালটা এখানে এসে এখানে মাটি মনে করে এখান থেকে রিফ্লেক্ট করে। সো আপনার এইটাও একটা কোয়ার্টার ওয়েভ অ্যান্টেনা, কিন্তু কোয়ার্টার ওয়েভ গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা উইথ আর্টিফিশিয়াল গ্রাউন্ড। এটাকে যদি আপনি মাটিতে দিতেন তাহলে এই তিনটা দেয়া লাগতো না, কারণ মাটিটাই অ্যাক্ট করতো বাকি মিররের কাজটা। কারো কোনো প্রশ্ন আছে এই স্লাইডে? এখান থেকে প্রশ্ন থাকবে, 2-3টা প্রশ্ন থাকবে। সবাই বুঝছেন, কোনো প্রশ্ন নাই। খুব সিম্পল। আগে যে আমরা দেখলাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সেটা থেকে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ওয়েভলেন্থ বের করে নিতে হবে। সেই ওয়েভলেন্থের হাফ হচ্ছে হরাইজন্টাল অ্যান্টেনা, ডায়াপোল হলে কোয়ার্টার কোয়ার্টার, আর কোয়ার্টার ওয়েভ ভার্টিক্যাল অ্যান্টেনা যদি বলে তাহলে কোয়ার্টার, মাটির উপরে কোয়ার্টার। এইটা থাকবে না, এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এই যে আর্টিফিশিয়াল গ্রাউন্ড নিয়ে এত জটিলে যাবে না, ওটা শুধু বেসিক থিওরিতেই থাকবে। আরেকটা মনে রাখবেন যে হরাইজন্টাল অ্যান্টেনা মাটি থেকে হাফ ওয়েভলেন্থ উপরে হবে। মাটি থেকে, একজন প্রশ্ন করেছে যে ছাদ থেকে, আহ মাটি থেকে হাফ ওয়েভলেন্থ উপরে যদি থাকে তাহলেই এনাফ। কাজেই 15 মেগাহার্টজের জন্য 10 মিটার হাইট হলেই হবে, অর্থাৎ 30 ফিট হাইট হলেই হবে। এখন আপনি বলতে পারেন যে আমার বাসা 5 তলা, 50 ফিট হাইট আছে, তাহলে কি আমি ছাদের উপর এটাকে কাপড় নাড়ার মতো মেলে রাখলে হবে? না, হবে না। মানে অ্যান্টেনা কাজ করবে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে অ্যান্টেনা তো মেটাল, দুইটা তার, এই তারের সাথে সাথেই আপনি 1-2 ফিট নিচে যখন, কিংবা 6 ইঞ্চি নিচে আপনার ছাদের যেসব রড টড আছে, এই এইগুলা ইন্টারাক্ট করবে এবং সেইগুলো ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ভ করে নেবে, মাটিতে পাঠিয়ে দিবে, আপনার অ্যান্টেনা কাজ করবে না ঠিক মতো। এটা যদি অনেক দেশে হয় যে যারা কাঠের বাড়ি করে, অ্যাটিক অ্যান্টেনা বলে, যে ওই ছাদের মধ্যে এই টিন শেডের মতো যে শেডটা থাকে, যেটা কিনা কাঠের কিংবা টালি দিয়ে বানায় তারা, ওইটার মধ্যে তারা এইচএফ এর অ্যান্টেনা লাগায়, এন্ড ইট ওয়ার্কস। কিন্তু আমাদের দেশে যে ঘর বাড়ির সিস্টেম, এখানে কাজ করবে না, কারণ আমাদের হয় ছাদ টিনের অথবা কংক্রিটের, যাদের ছাদ ঢালাই ছাদ, সেটার মধ্যে রড থাকে। কাজে আমার অবশ্যই কিছুটা উপরে রাখতে হবে, 30 ফিট না হলেও যতটুকু আমি উপরে রাখতে পারি। জি, একটা প্রশ্ন করেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম, জি বলেন। ভাইয়া ধরে যেহেতু যে বললেন রডের কারণে ইন্টারফেয়ার করবে, সেক্ষেত্রে ধরেন আমার বাসার ছাদ হচ্ছে 8 তলা, জি, পাশের বিল্ডিং হচ্ছে 10 তলা, তখন হ্যাঁ। কি 10 তলা বিল্ডিং সেটা রড গুলো কি ইন্টারফেয়ার করবে না? না, হাফ ওয়েভলেন্থ দূরে থাকলেই আর ইন্টারফেয়ার করবে না। বুঝতে পারছি। কাজে আপনার ডানে বামে নিচে যদি 10 মিটার ডিস্টেন্স থাকে অ্যান্টেনার, তাহলেই আর ইন্টারফেয়ার করবে না। ও ইন্টারাকশনটা করে হাফ ওয়েভ পর্যন্ত।
অনেস্টলি যেটা, এটা অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না। আমার ছাদে একটা অ্যান্টেনা আছে, ইয়াগি অ্যান্টেনা, সেইটা আমি যে পানির ট্যাঙ্কি আছে ছাদের উপরে, সেইটার উপর একটা 10 ফিট পাইপ দিয়ে আমার অ্যান্টেনা লাগানো। সেখানে কিন্তু আমার 20 মিটারের অ্যান্টেনা আছে, কাজে আমার 10 মিটার 30 ফিট ডিস্টেন্স থাকা দরকার। কিন্তু আমি 30 ফিট ডিস্টেন্স রাখতে পারি নাই, আমি 10 ফিট ডিস্টেন্স রাখছি। এখন ওই মন্দের ভালো, হয়তো আমি 100% এফিসিয়েন্সি পাবো না, বাট পাবো, তো কিছু তো কাজ করবে। কারণ আমার পক্ষে এখন ভাড়া বাসার ছাদে 30 ফিট পাইপ লাগায় আমাকে অ্যান্টেনা লাগাতে দিবে না। 10 ফিট ম্যাক্সিমাম দিয়েছে, আমি 10 ফিট লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে থিওরি যে হাফ ওয়েভলেন্থ উপরে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এইবার চলে যাই অ্যান্টেনার রেডিয়েশনে। একটা ভার্টিক্যাল অ্যান্টেনা সব দিকে রেডিয়েট করে, শুধু মাথা ছাড়া, একদম টপটা ছাড়া। টপটা এবং আসলে বটমটাও হবে, সরি, জি দুর্জয় বলেন। এটা কি অমনি ডিরেকশনাল এন্টেনার মতো কাজ করে, যেমন রাউটারে যেটা ব্যবহার করা হয়? হ্যাঁ, রাউটারের অ্যান্টেনা ভার্টিক্যাল অ্যান্টেনা। তো এটা হচ্ছে অমনি ডিরেকশনাল, মানে সব দিকে যাবে, এক্সেপ্ট একদম উপরে কম যাবে, বা যাবে না ধরে নিই আমরা, একদম মাথার উপরে। তাহলে আমরা শুধু এখন দিক বলতে আমরা আমাদের লেটসে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মানে এই গ্রাউন্ড প্লেনে চিন্তা করি। হ্যাঁ, 3D তে চিন্তা না করি, আমরা শুধু একটা প্লেনে, হরাইজন্টাল প্লেনে চিন্তা করি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব পূর্ব পশ্চিম হোয়াটএভার চারিদিকে আমার যাবে, আকাশে যাবে না। তাহলে এই ভার্টিক্যাল অ্যান্টেনা আমার কি দেখছি যে আমার একটা ওয়াকি টকির অ্যান্টেনা কিংবা একটা বাসার ছাদে বেজ লাগানো ভার্টিক্যাল অ্যান্টেনা হলে আমি এখান থেকে উত্তরা সুন্দর কথা বলতে পারবো, কিন্তু উপরে যদি একদম মাথার উপরে একটা স্যাটেলাইট থাকে সেটার সাথে আমি কমিউনিকেট করতে পারবো না, কারণ উপর দিকে একদমই সিগন্যাল যাবে না। সেই জন্য যারা স্যাটেলাইট ইউজ করে দেখবেন যে এই অ্যান্টেনাটাকে, হ্যান্ডিটাকে একটু ঘুরায় নিচের দিকে রাখে, অ্যান্টেনাটা একটু বাঁকা করে রাখে। এটা হচ্ছে অমনি ডিরেকশনাল অ্যান্টেনা। আর একটু আগে আমরা যেটা হরাইজন্টাল অ্যান্টেনা বললাম, ডায়াপোল অ্যান্টেনা, ডানে বামে থাকলো, আগের মতোই মাটি আছে, মাটি থেকে একটু উপরে। এই অ্যান্টেনাটা কাজ করে ব্রড সাইড, বাই ডাইরেকশনাল। মানে অ্যান্টেনাটা যদি উত্তর দক্ষিণমুখী হয়, যে তারটা আমার উত্তর থেকে দক্ষিণে টানানো, তাহলে সিগন্যাল আমার যাবে পূর্বে আর পশ্চিমে, উত্তর আর দক্ষিণে যাবে না। একটু আগে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমরা 45 ডিগ্রি করতে পারি কিনা। এই অ্যান্টেনাটাকে আমরা যদি 45 ডিগ্রি করি, তখন আমরা এটাকে বলি ইনভার্টেড ভি অ্যান্টেনা। এটা থিওরিটিক্যাল কোনো অ্যান্টেনা না, এটা এই অ্যামেচার রেডিও অপারেটর এবং যারা রেডিও অপারেট করে তাদের বানানো। যে এইটাকে যখন আপনি এদিকে 45 ডিগ্রিতে নামাবেন, মানে এইরকম করে দিবেন, তখন হবে কি, এইটা এই অনেকটা অমনি ডিরেকশনাল হয়ে যাবে, কারণ ভার্টিক্যালের মতো তখন এদিকেও দিবে, এপাশেও দিবে, ওপাশেও দিবে, কাইন্ড অফ অমনি ডিরেকশনাল হবে। বাট এটার সমস্যা আছে, সমস্যাটা আমরা পরে বলবো। হ্যাম রেডিও অপারেটরদের কাছে এই ইনভার্টেড ভিটা খুব পপুলার। কারণ হচ্ছে কি, এটা থেকে প্রশ্ন থাকবে না, এটা আমি জাস্ট গল্প বলার জন্য বলছি, যে দেখেন এইখানে আপনার দুইটা লাঠি লাগবে এই অ্যান্টেনাটা টাঙাতে, এইদিকে একটা, এইদিকে একটা, এই দুইটার মাঝখানে আপনি অ্যান্টেনা টাঙাবেন। কিন্তু অমনি ডিরেকশনাল হলে মাঝখানে একটা লাঠিতে আপনি সেন্টারটা বেঁধে দিলে, বাকি দুই মাথা দড়ি দিয়ে টেনে মাটিতে বেঁধে দিলেও কিন্তু আপনার কাজ হবে, একটা লাঠিতে হয়ে যাচ্ছে, একটা টাওয়ারে হয়ে যাচ্ছে। সেই জন্য এটা হ্যামদের জন্য খুব পপুলার। এবং একই সাথে যেহেতু অমনি ডিরেকশনাল হয়ে যায়, তখন অ্যান্টেনাটা কাইন্ড অফ বাই ডিরেকশনাল থেকে, সেই জন্য এটা পপুলার। কিন্তু সমস্যা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্টেনাতে নয়েজ অনেক। আপনি যখনই হরাইজন্টাল অ্যান্টেনাকে 45 ডিগ্রিতে দিবেন, তখন আপনার নয়েজ বেড়ে যাবে। তো বাই ডিরেকশনাল হচ্ছে দুই দিকে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমাদের কোন অ্যান্টেনাটা ভালো আমাদের হ্যাম রেডিওর জন্য। জি এফতিয়ার বলেন। ইয়াগি অ্যান্টেনা, ইয়াগি। ইয়াগিতে এখনো আসি নাই ভাই, আপনি ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে বলেন কোনটা ভালো। তাহলে হরিজন্টাল। আচ্ছা হরাইজন্টাল, কিন্তু আমার নর্থে যে আমি কথা বলতে পারছি না, নর্থ সাউথে অ্যান্টেনা যদি নর্থ সাউথে থাকে।
বা এটা ইউসেজের উপর ডিপেন্ড করতেছে, মানে আমি রাইট, স্যাটেলাইট কমিউনিকেশন করবো নাকি? রাইট, যে আমি আসলে আমার লক্ষ্য কি, আমি কোন দিকে কথা বলতে চাই, সবকিছুই ডিপেন্ড করছে। হুইচ লাইট ইজ বেটার? একটা হচ্ছে নর্মাল বাল্ব, এটা ঘরের মধ্যে লাগানো থাকলে চারিদিকে আলো দেয়। একটা হচ্ছে টর্চ লাইট, নর্মাল টর্চ লাইট, যেটা কিংবা মোবাইলের লাইট, যেদিকে আলো দিব সেদিকে আলো যাবে, পিছন দিকটা অন্ধকার থাকবে। আবার একটা আছে যে সামনে লেন্স লাগানো টর্চ লাইট, আমরা দেখেছি না, ফোকাস চেঞ্জ করা যায়, অনেক শার্প আলো, অনেক দূরে যায়, কিন্তু তীব্র আলো। প্রথমটার আলোটা কম, চারিদিকে যায়, দ্বিতীয়টার আলোটা একটু বেশি, কিন্তু একদিকে যায়, পিছন দিক ফাঁকা। আরেকটা হচ্ছে যে একদম একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। তা আমরা কি বলতে পারি উইচ লাইট ইজ বেটার? একজন বলেছেন লাস্ট ওয়ান। আপনার বাসায় তাহলে সব এরকম লাইট লাগান না কেন? ভাইয়া ওমনিটা হচ্ছে আমরা রেঞ্জটা বেশি পাবো চারিদিকে, বাট পাওয়ারটা কম হবে মেবি, সম্ভবত। আর হচ্ছে রাইট, ওইটাতে হচ্ছে আমরা দুই দিকে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা যাবে, তার মানে এটাতে হচ্ছে পাওয়ারটা বেশি পাবো বাট রেঞ্জটা কম পাবো, রাইট। এরকম এখন কিছু। এটাই, হ্যাঁ। তো সবগুলো আমরা, এখানে বেটার আসলে আমার পারপোজের উপর ডিপেন্ড করতেছে কখন কোথায় লাগবে। রাইট, তো একজন বলেছে যে লাস্ট ওয়ান টর্চ লাইটটা বেটার। এখন কথা হচ্ছে এটা যদি বেটার হয় তাহলে আমরা এখনো কেন গোল লাইট ইউজ করি, এখনো কেন এরকম লাইট ইউজ করি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে এটা ডিপেন্ডস যে আমার ইউজেস কি, আমার পারপাস কি। আমি ঘরে নিশ্চয়ই এরকম টর্চ লাইট লাগায় রাখবো না যে আমার ডাইনিং টেবিলের 3টা চেয়ারে আলো পড়বে, আবার হচ্ছে পড়ার টেবিলের উপর একটু আলো পড়বে, বাকি ঘর অন্ধকার থাকবে। কিংবা এরকম লাইটও লাগাবো না যে ঘরের অর্ধেক অন্ধকার থাকবে, অর্ধেক আলো থাকবে, তখন এরকম লাইট লাগাবো ঘরে। কিন্তু একই জিনিস আমি যখন মোটরসাইকেল চালাচ্ছি কিংবা গাড়ি চালাচ্ছি, তখন আমার এইরকম লাইট, 3 নাম্বার যেটা, এরকম লাইট হলে সুবিধা, যে আমার সামনে, শুধু আমার সামনে দেখা দরকার, আমার তো সাইডে পিছনে দেখার দরকার নাই। অ্যান্টেনাও তাই। এখন লাইটের ক্ষেত্রে দেখেন এটা কি করে, যে মাঝখানে লাইট, পিছে একটা রিফ্লেক্টর থাকে। এইটা হচ্ছে আমার সেকেন্ড টর্চ লাইটটা। এইটা হচ্ছে আমার ফার্স্ট যে বাল্বটা দেখেছিলাম, সেই বাল্বটা চারিদিকে আলো ছড়ায়, কোনো রিফ্লেক্টর নাই, কিচ্ছু নাই। এইটা হচ্ছে আমার সেকেন্ড লাইটটা, পিছনে একটা রিফ্লেক্টর আছে, যার জন্য আলো শুধু সামনে যাবে, পিছনে যাবে না। আর এইটা হচ্ছে আমার থার্ড টর্চ লাইটটা, যে লাইটের পিছনে রিফ্লেক্টর আছে এবং সামনে একটা লেন্স আছে, এই লেন্সটা দিয়ে আলোটাকে শার্প একদিকে দিচ্ছে। তাই তো, এই 3টা লাইট 3 রকম। এই সেম জিনিসটা আমরা যখন অ্যান্টেনাতে করব, তখন আমার এই মাঝখানে যে হরাইজন্টাল অ্যান্টেনাটা ছিল, কিংবা ভার্টিক্যাল অ্যান্টেনা, আমি যেহেতু মাটি থেকে উঠিয়ে এনেছি, বাকি কোয়ার্টার ওয়েভও থাকবে, এইটার পিছনে একটা আমি রিফ্লেক্টর দিব, আর এইটার সামনে একটা বা একাধিক ডিরেক্টর দিব। এই অ্যান্টেনাটাকে বলে ইয়াগি উডা অ্যান্টেনা, সংক্ষেপে বলা হয় ইয়াগি অ্যান্টেনা। এটা ইয়াগি একজনের নাম, উডা একজনের নাম, দুইজন মিলে এই অ্যান্টেনাটা আবিষ্কার করেছে, সেই জন্য এটার নাম হচ্ছে ইয়াগি উডা অ্যান্টেনা। তো এই অ্যান্টেনাটা হচ্ছে, আপনি যখন শুধু এই 3টা এই 2টা দিবেন, যে রিফ্লেক্টর এবং রেডিয়েটর, কিংবা শুধু রেডিয়েটর এবং ডিরেক্টর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইটটার মতো কাজ করবে। তারপরে আমরা ডিরেক্টর যত বাড়াতে থাকবো, ইট ক্যান বি, এই যে প্রথম ছবিটা দেখেন, প্রায় 8-9টা ডিরেক্টর। ডিরেক্টর গুলা কাইন্ড অফ লেন্স। ডিরেক্টর আমি যত বাড়াতে থাকবো, আমার সিগন্যাল তত শার্প হবে। ঠিক আছে? সেকেন্ড ছবিটা দেখেন, এটা একটা এইচএফ অ্যান্টেনা, বিশাল বড়, 3টা এলিমেন্ট। বড়টা হচ্ছে রিফ্লেক্টর, মাঝখানে হচ্ছে আমার অ্যান্টেনাটা, মূল অ্যান্টেনাটা, যেটাকে আমরা বলি রেডিয়েটর, যেটা সিগন্যাল রেডিয়েট করবে। আর সামনে হচ্ছে ডিরেক্টর। সেম জিনিস, এটা একটা ভিএইচএফ, একটা বেজ স্টেশনের অ্যান্টেনা। এইটাও ওই সেম, কিন্তু এটা ভার্টিক্যাল, মানে একই অ্যান্টেনা খাড়া করে দেয়া আছে। কারণ কি খাড়া করে দেয়া আছে? কারণ হচ্ছে এইটার যে রিসিপিয়েন্ট, আরেক যে এন্ড, তারা মূলত ওয়াকিটকি ইউজার, ভিএইচএফ ফ্রিকোয়েন্সি, তারা যেহেতু অ্যান্টেনা খাড়া করে রাখে, আমার অ্যান্টেনার পোলারাইজেশন যদি খাড়া থাকে তাহলে আমার জন্য বেটার। কিন্তু আমার যদি হরাইজন্টাল থাকে, তখন আমার লস হবে, সিগন্যাল লস, যেমন এই ফ্রিকোয়েন্সিটাতে সিগন্যাল লস হবে। তো এইটা আসলে পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় থাকবে ইয়াগি অ্যান্টেনা কি। এখন আপনাদেরকে আমি পুরোটা বুঝিয়ে দিলাম ইয়াগি অ্যান্টেনা কি। ইয়াগি অ্যান্টেনার সুবিধা হচ্ছে এটা ডিরেকশনাল। ডিরেকশনাল থাকলে আপনার সিগন্যাল ট্রান্সমিটের ক্ষেত্রে সিগন্যাল সব একদিকে যাবে, রিসিভের ক্ষেত্রে
সুবিধা যেটা, পিছন থেকে কোনো সিগন্যাল আসবে না, সিগন্যাল আসবে না মানে নয়েজও আসবে না, যার জন্য আপনার সিগন্যালটা ভালো পাবেন সামনে থেকে। তো এইটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা, ইয়াগি অ্যান্টেনা। প্রশ্ন থাকতে পারে যে ইয়াগি অ্যান্টেনা কি টাইপ অ্যান্টেনা? ইয়াগি হচ্ছে একটা ডিরেকশনাল অ্যান্টেনা। প্রশ্ন থাকতে পারে যে ইয়াগি অ্যান্টেনার কয়টা এলিমেন্ট, মিনিমাম কয়টা এলিমেন্ট কিংবা এলিমেন্ট গুলোর নাম কি, লেখা থাকতে পারে যে উত্তরে এরকম রিফ্লেক্টর, রেডিয়েটর, ডিরেক্টর। এই রেডিয়েটরকে অনেক সময় ড্রিভেন এলিমেন্ট বলা হয়। তো ডিরেক্টর থাকবে, রিফ্লেক্টর থাকবে, তো এগুলার হয়তো অন্য বানায়া নাম দিবে যে রিফ্লেক্টর, রেডিয়েটর, লেন্স। সেটা হবে না, সেটা উত্তর হবে ডিরেক্টর, রেডিয়েটর, রিফ্লেক্টর, এই তিনটা আইটেম থাকতে হবে। প্রথম রেডিয়েটরটাকে আমরা প্রথম ডিরেক্টরটাকে ফার্স্ট ডিরেক্টর বলি, সেকেন্ডটাকে সেকেন্ড ডিরেক্টর বলি, এইভাবে যতগুলা ডিরেক্টর থাকবে। যদি তিনটা থাকে এটাকে আমরা বলি 3 এলিমেন্ট অ্যান্টেনা, কারণ এটা তিনটা এলিমেন্ট, ডিরেক্টর, রেডিয়েটর, রিফ্লেক্টর। চারটা যদি থাকতো, যে দুইটা ডিরেক্টর থাকতো, আমরা বলতাম 4 এলিমেন্ট ইয়াগি অ্যান্টেনা। এখানে একটা খুব দুঃখজনক ব্যাপার আছে, আমরা বলি ইয়াগি অ্যান্টেনা, বইয়ে পাবেন ইয়াগি উডা অ্যান্টেনা, কিন্তু সবাই আমরা বলি ইয়াগি অ্যান্টেনা, আমরা শুধু প্রথমটুকু নিছি। মজার ব্যাপার হচ্ছে আপনি উইকিপিডিয়া সার্চ দিলে পাবেন ইয়াগি উডা অ্যান্টেনা, বা সিম্পলি আমরা ইয়াগি অ্যান্টেনা যেটাকে বলি, এটা আবিষ্কার করেছিল মিস্টার উডা, সিনতারো উডা। কিন্তু তার বসের নাম সহ অ্যান্টেনাটার নাম করা হয়, স্বাভাবিক যা হয় যে ক্রেডিট বসকেও একটু দিতে হয়, কিন্তু আলটিমেটলি বসের নামটাই থেকে গেছে, উডাটা আমরা ভুলে গেছি। এখন আগের স্লাইডে ফেরত যাই, কোনো কোশ্চেন আছে নাকি? এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল আজকের। জি সাইফুল সাহেব বলেন। জি ভাইয়া, ডিরেক্টর যদি বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে উপকারিতাটা কি? উপকারিতাটা হচ্ছে যে আপনার যত বেশি ইউজ করবেন ইট উইল বিকাম ভেরি শার্প, তখন আপনার সিগন্যালের স্ট্রেংথ অনেক যাবে। ধরেন কথার কথা যে আমি যখন কম ডিরেক্টর থাকবে, এইরকম থাকবে, তো তখন আমি কলকাতার দিকে যদি অ্যান্টেনাটা তাক করে থাকি, দিয়ে কথা বলি, দিল্লি থেকে কেউ কথা বললেও আমি পাবো, কারণ এখানে যে সাইডেও সিগন্যাল যাচ্ছে। কিন্তু যখন অনেকগুলো ডিরেক্টর হবে, তখন দেখা যাবে আমি কলকাতার দিকে কথা বলছি, দিল্লি অন্ধকারের মধ্যে পড়ে গেছে। সিমিলারলি যে আমি যখন এইচএফ এ যে 3 এলিমেন্ট দেখালাম, ওইটা তো আরো বেশি এলিমেন্ট থাকতে পারতো। হ্যাঁ, এইচএফ এ এলিমেন্ট কম থাকে, কারণ আমি যখন বেসিক্যালি ধরেন ইউরোপের দিকে তাক করছি 315 ডিগ্রিতে কিংবা 320 ডিগ্রিতে, আমি হয়তো সুইডেনের দিকে তাক করছি, বাট নিচে ইটালি থেকে শুরু করে, নরওয়ে থেকে শুরু করে উপরে জার্মানি, সবই আসে আমার একটু একটু করে, কারণ হচ্ছে আমার বিম ওয়াইডটা অনেক বেশি। যত ডিরেক্টর লাগাবো আমার শার্প হতে থাকবে। সাধারণত পয়েন্ট টু পয়েন্ট যে লিঙ্ক গুলো, এই যে এটা দেখেন, এটা শিওর যে কোনো একটা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, যে এই মাথায় একটা, দূরে 50 কিলোমিটার দূরে এরকমই একটা অ্যান্টেনা আছে, তখন আমার অনেক শার্প লাগবে। আমি যদি স্যাটেলাইট ইউজ করতে চাই, যত শার্প হবে তত ভালো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই মোটামুটি বুঝেছেন? ভাই ম্যাথের একটা কোশ্চেন ছিল, হুইচ ম্যাটেরিয়াল আর ইউজ টু মেক অ্যান্টেনা? বুঝি না, এসিপি আবার বলো। হুইচ ম্যাটেরিয়ালস আর ইউজ টু মেক অ্যান্টেনা, ওই মেসেজের প্রশ্নটা ছিল। আর যে কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে আমরা অ্যান্টেনা বানাতে পারবো, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হতে হবে। এখন ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, সব থেকে বেশি কন্ডাক্টিভিটি হচ্ছে সিলভার অনেক দামি, আমরা ইউজ করব না। এরপরে আবার ব্যাপার আছে যে যেহেতু এটা ওয়েদারে থাকবে, বাতাসে থাকবে, কাজে কোন ম্যাটেরিয়ালটা তাড়াতাড়ি নষ্ট হবে সেইটা না ইউজ করা ভালো। ইন দ্যাট কেস হচ্ছে গোল্ড হচ্ছে সব থেকে ভালো, যে ওয়েদার রেজিস্ট্যান্ট, দাগ পড়ে না, কিন্তু গোল্ডও অনেক এক্সপেন্সিভ। এরপরে আছে কপার অনেক ভালো, কপার দিয়ে আমরা অ্যান্টেনা বানাইতে পারি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ভালো, রূপার মতো এত দামি না, কিন্তু কপার আবার গোল্ডের মতো এত ভালো রেজিস্টিভ না, ওয়েদার রেজিস্টিভ না। এই সব কিছু বিবেচনা করে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয় অ্যান্টেনা, কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের দাম কম,
অ্যালুমিনিয়াম ওয়েদার রেজিস্টিভ, এটার উপরে কপার দেখবেন যে বাতাসে রাখলেই 1 ঘন্টার মধ্যে সবুজ হয়ে যাবে, একটা লেয়ার পড়বে। অ্যালুমিনিয়ামে কোনো লেয়ার পড়ে না, অ্যালুমিনিয়ামটা ওয়েদার রেজিস্ট্যান্স, হালকা, দাম কম। এইসব কারণে অ্যালুমিনিয়াম দেখবেন আপনার বহুল প্রচলিত অ্যান্টেনাগুলা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়। এসিপি উত্তরটা কি হয়েছে? উত্তর দিতে পারবে এখন? হ্যাঁ ভাই হয়েছে, এখন আপনি যদি আমার মানে একটু প্রশ্ন, জ্ঞান থাকে। না প্রশ্ন কিভাবে হবে তা তো জানি না, আমি তো ধরেই নিচ্ছি যে প্রশ্ন এবার নতুন প্রশ্ন দেবে। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। এসিপি শেষ করে দাও তাহলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে, 2 ঘন্টা অনেক সময় দিলেন। আমাদের নেক্সট ক্লাস আগামী সাইফুল ভাই প্রশ্ন করেন। জি ভাইয়া, কোনো কোশ্চেন না, আমার একটু বলার ছিল। সেটা হচ্ছে আজকে যেহেতু একটু কমপ্লিকেটেড ক্লাস হইলো, যদি ক্লাসটা একটু গ্রুপে দিয়ে দিতেন আর কি, তাহলে আরেকবার একটু রিভাইজ করলে এটা একটু ভালোভাবে বুঝতে পারতাম আর কি। ওকে, রাব্বি ভাই একটু প্রেজেন্টেশন গুলো আমাকে শেয়ার করবেন, আমি গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে ভিডিওটা আমরা রেকর্ড করতেছি, বাট আমরা আরো কয়েকদিন পরে দিব। আপনাদের অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করতেছেন ভিডিওগুলো শেয়ার করতে, বাট আমাদের আহ, সিদ্ধান্ত এটাই যে আমরা আরো কয়েকদিন পরে দিব, যাতে আপনারা মানে অনলাইনে যাতে একটা অ্যাক্টিভ থাকেন, মানে আমাদের লাইভ সেশন যাতে আপনারা অ্যাক্টিভ থাকেন এই জন্য। আর এসিপি কারো শেষ করে দাও, অফিস আছে কালকে। ওকে, আচ্ছা, সকলকে ধন্যবাদ এবং আজকের মতো এখানে বিদায়। আমরা পরবর্তী ক্লাস সেশন আমরা জানিয়ে দেবো। আর আমরা গুগল ড্রপ শেয়ার করেছি, গুগল ড্রাইভ শেয়ার করেছি, এখানে আপনাদের সব বাকি এলিমেন্ট গুলো পেয়ে যাবেন। ধন্যবাদ 73 অল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।